আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম জানাচ্ছি ওপেন কোর্স কেমিস্ট্রি লাইভ ক্লাসে। সো আজকে আমরা আলোচনা করব আমাদের লেকচার 5। আজকে লাইভ ক্লাসে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টারের খুবই জব্বর দুইটা টপিক, কঠিন দুটো টপিক নিয়ে আমরা হাজির হয়েছি। একটা হচ্ছে ডি ব্রগলি সমীকরণ, আর হচ্ছে শ্রোডিঙ্গার্সের সমীকরণ। আমাদের প্রথমে একটু করে নেটওয়ার্ক প্রবলেমের কারণে হয়তো লাইভটাকে আমরা এন্ড করে দিয়েছি, আমরা আবার এসেছি। সো তোমরা যারা আসা শুরু করেছো, আমরা একটু 1 মিনিট সময় নিব, 1 মিনিট পরে আমরা শুরু করে দেব আজকে জব্বর লাইভ ক্লাস ইনশাআল্লাহ। সো আশা করি এখন সব কিছু ক্লিয়ার থাকবে, সব কিছু ঠিক থাকবে ইনশাআল্লাহ, তোমরা যদি দোয়া করো আর আল্লাহ যদি চাই। ঠিক আছে, সো আরেকবার বলছি তোমাদের সবাইকে ওয়েলকাম ওপেন কোর্স কেমিস্ট্রি এর 5 নাম্বার লেকচারে। আজকের ক্লাসটা অন্যান্য সব ক্লাসে আমাদের আগে যে লাইভ ক্লাসগুলো হয়েছে, ভবিষ্যতে যে লাইভ ক্লাসগুলো হবে, সবগুলো ক্লাসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, বিকজ আজকের ক্লাস সবচেয়ে কঠিন টপিকের উপরে, এবং চেষ্টা করব এই কঠিন টপিক যেটা তুমি ইউটিউব ঘেটে, তুমি বই পড়ে, বিভিন্ন স্যারের কাছে পড়ে ফিল করতে পারো নাই, শান্তি পাও নাই, ওই টপিকগুলো যেন আজকে একদম 100% সহজ এবং ক্লিয়ার হয়ে যায়। আজকের লাইভ ক্লাসের টার্গেট এটাই। কাজে আজকের লাইভ ক্লাসটা আক্কাস নয় জাক্কাস, ঠিক আছে? আক্কাস নয় জাক্কাস, জব্বর লাইভ ক্লাস ইনশাল্লাহ। সো আমাকে একটু জানাবে এখন কেমন হচ্ছে স্ট্রিমিংটা, ঠিক আছে কিনা সব কিছু। তাহলে আমরা আমাদের বাবুদের জন্য একটু ওয়েট করি, বাবুরা সবাই চলে আসলেই শুরু করে দিব আজকে সবচেয়ে কঠিন টপিকের উপর লাইভ ক্লাস। ওকে, আচ্ছা ঠিক আছে। সো আরেকবার বলছি, তোমরা যারা আসা শুরু করেছো, আমাদের স্ট্রিমিংয়ে একটু হাই কোয়ালিটি স্ট্রিম করতে গিয়ে নেটওয়ার্ক একটু প্রবলেম করেছে, আমরা একটু কোয়ালিটি কমিয়ে এখন আবার লাইভ ক্লাসে এসেছি। সো আজকের লাইভ ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট, বিকজ কেমিস্ট্রি ফার্স্ট পেপারের চ্যাপ্টার 2 এর সবচেয়ে কঠিন টপিক ডি ব্রগলি সমীকরণ, শ্রোডিঙ্গার্সের তরঙ্গ সমীকরণ, এই দুইটা কঠিন টপিকের উপর জব্বর লাইভ ক্লাসটা হবে আজকে এই সময়ে। বেশিক্ষণ পড়াবো না, 40 থেকে 45 মিনিট মাত্র পড়াবো তোমাদেরকে ইনশাল্লাহ, এতেই ক্লিয়ার হয়ে যাবে এই দুইটা টপিক। ওকে, আচ্ছা তোমরা কি আসা শুরু করেছো? আমি একটু দেখি। ঠিক আছে, তাহলে শুরু করে দিচ্ছি ইনশাল্লাহ। ওকে, সো তোমরা যারা আসা শুরু করেছো, আমাদের প্রথম লাইভটা ক্যান্সেল হয়ে যাওয়ায় এখন তোমাদেরকে আবার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে লাইভ ক্লাসের লিঙ্কটা কপি করো, বিভিন্ন গ্রুপে টিস 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 টুস 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 শেয়ার করে দাও, কপি করে দাও, যাতে সবাই লাইভ ক্লাসে চলে আসতে পারে। সো আমি আধা মিনিট সময় নিব, তোমাদের জন্য। তোমরা খুব দ্রুত লাইভ ক্লাস লিঙ্কটা যত গ্রুপে আছে টিস 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 দিয়ে দাও। ওকে, এবং 2 নাম্বার কাজ হচ্ছে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। ওকে, আচ্ছা ইনশাল্লাহ, তাহলে শুরু করে দিচ্ছি। সব কিছু ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। আরেকবার বলি আলহামদুলিল্লাহ, তোমরাও একবার বলে ফেলো আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে আমরা কথা দীর্ঘায়িত না করে শুরু করে দিই আজকের লাইভ ক্লাস। আজকের লাইভ ক্লাসে আলোচ্য টপিক হচ্ছে 2টি। আজকের লাইভ ক্লাসে আলোচনা করব 2টা টপিক নিয়ে। একটা হচ্ছে ডি ব্রগলি সমীকরণ নিয়ে, 1 নাম্বার টপিক ডি ব্রগলি সমীকরণ, 1 নাম্বার টপিক ডি ব্রগলি সমীকরণ। 2 নাম্বার টপিক শ্রোডিঙ্গার্স তরঙ্গ সমীকরণ, শ্রোডিঙ্গার্সের তরঙ্গ সমীকরণ। আজকের লাইভ ক্লাসে আলোচ্য বিষয় কয়টি? 2টি, ডি ব্রগলি শ্রোডিঙ্গার্স। ডি ব্রগলি শ্রোডিঙ্গার্স নাম যেমন কঠিন, সূত্রগুলোও কঠিন, ইনশাল্লাহ সহজ করে দিব। সো আসো, ডি ব্রগলি সমীকরণ বুঝতে হলে, ডি ব্রগলি সমীকরণ বুঝতে হলে তোমাকে বুঝতে হবে আলোর দ্বৈত ধর্ম, ডুয়ালিটি প্রিন্সিপাল অফ লাইট। আলোর দ্বৈত ধর্ম তোমাকে বুঝতে হবে। আলোর দ্বৈত ধর্ম তুমি বুঝতে চাইলে তোমাকে বুঝতে হবে দ্বৈত শব্দের অর্থ। দ্বৈত শব্দের অর্থ হচ্ছে 2 ধরনের ধর্ম দেখানো। আলো 2 ধরনের ধর্ম দেখাবে। আলো কখনো তরঙ্গ, কখনো কণা। কাবি কণা কাবি তরঙ্গ, কাবি কণা কাবি তরঙ্গ। কখনো সে কণা, কখনো সে তরঙ্গ, এটাকে বলছি আলোর দ্বৈত ধর্ম। সো আমরা যদি ডি ব্রগলি সমীকরণ বুঝতে চাই, আমাদেরকে আগে কি বুঝতে হবে? আলোর দ্বৈত ধর্ম বুঝতে হবে। আলোর দ্বৈত ধর্ম বলতে আলোর তরঙ্গ ধর্ম আর আলোর কণা ধর্ম। আলোর দ্বৈত ধর্মটা, আলোর তরঙ্গ ধর্ম বুঝাবো ব্যতিচার দিয়ে, আর আলোর কণা ধর্ম বুঝাবো ফটোইলেকট্রিক ক্রিয়া দিয়ে। আলোর তরঙ্গ ধর্ম বুঝাবো ব্যতিচার দিয়ে, আলোর কণা ধর্ম বুঝাবো ফটোইলেকট্রিক ক্রিয়া দিয়ে। সব কিছু ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আরেকবার বলি, ডি ব্রগলি বুঝতে হলে দ্বৈত ধর্ম বুঝতে হবে। দ্বৈত ধর্ম বুঝতে হলে তরঙ্গ ধর্ম এবং কণা ধর্ম বুঝতে হবে। তরঙ্গ ধর্ম এবং কণা ধর্ম বুঝতে হবে। তরঙ্গ ধর্ম যদি বুঝতে চাই, ব্যতিচার যদি বুঝতে চাই, তাহলে উপরিপাতন বুঝতে হবে।
তাহলে আজকের ক্লাসের ম্যাপটা কি বলো তো? আজকের ক্লাসের ম্যাপ কি? আজকের ক্লাসে কোন টপিকের পরে কোন টপিক পড়াবো বলো তো? একদম প্রথমে বিসমিল্লাহ করব উপরিপাতন দিয়ে। উপরিপাতন বোঝানোর পরে ব্যতিচার পড়াবো। ব্যতিচার পড়ানোর পরে ফটো ইলেকট্রিক ক্রিয়া পড়াবো। ফটো ইলেকট্রিক ক্রিয়া পড়ানোর পরে কোথায় যাচ্ছে তীর চিহ্ন খেয়াল করো। উপরিপাতন থেকে ব্যতিচারে ঢুকবে, ফটো ইলেকট্রিক ক্রিয়া এবং ব্যতিচার থেকে দ্বৈত ধর্মে ঢুকবো। দ্বৈত ধর্ম পড়ানোর পরে ডি ব্রকলিতে ঢুকে যাব। ডি ব্রকলি পড়ানোর পরে ইলেকট্রনের পক্ষে সমর্থনমূলক বক্তব্যে ঢুকে যাব। ইলেকট্রনের পক্ষে সমর্থনমূলক বক্তব্যে ঢুকে যাব। ওইখান থেকে ডি ব্রকলিকে আটক করবে পুলিশ। পুলিশ পুলিশ ডি ব্রকলিকে আটক করবে। পুলিশ ডি ব্রকলিকে আটক করে ফেলবে। পুলিশ ডি ব্রকলিকে আটক করবে। ওই আটক থেকে জেল থেকে ছাড়বে কে? শ্রোডিঙ্গার্স। তাহলে ডি ব্রকলি ইলেকট্রনের পক্ষে কি দিয়েছে? বক্তব্য দিয়েছে। বিএমপির পক্ষে কথা বলেছে কে? ডি ব্রকলি। বিএমপির পক্ষে কথা বলতে গিয়ে তাকে আটক করেছে ও তাকে এখন জেল থেকে ছাড়া দিবে কে? শ্রোডিঙ্গার্স। শ্রোডিঙ্গার্স কিসের মাধ্যমে জেল থেকে ছাড়া দিবে? শ্রোডিঙ্গার্স একটা কথা বলবে, এ কথা দিয়ে সে জেল থেকে মুক্তি পেয়ে যাবে। আবার বলছি দেখো, প্রথমে উপরিপাতন পড়ব, তারপর ব্যতিচার পড়ব, তারপর ফটো ইলেকট্রিক ক্রিয়া পড়ব, তারপর আলোর দ্বৈত ধর্মটা বুঝবো, তারপর ডি ব্রকলির সমীকরণটা পড়ব, তারপর ইলেকট্রনের পক্ষে সমর্থনমূলক বক্তব্য শুনবো, তারপরে তাকে আটক করবে। আটক করার পরে শ্রোডিঙ্গার্স এসে তাকে কি করবে? উদ্ধার করবে। শ্রোডিঙ্গার্স কিভাবে উদ্ধার করবে? শ্রোডিঙ্গার্স ডি ব্রকলিকে কিভাবে উদ্ধার করবে? একটা লাইন দিয়ে উদ্ধার করবে। জাস্ট একটা লাইন বলবে, উদ্ধার হয়ে গেছে। লাইনটা কি বলো তো? লাইনটা হচ্ছে খুবই মজার। লাইনটা কি বলে না? লাইনটা কি? শ্রোডিঙ্গার্স কি এমন বলবে যে ডি ব্রকলি আটক থেকে মুক্তি পাবে? লাইনটা হচ্ছে, ভাইয়ার কাছে আছে এমনই গরু, ইয়া ইয়া ও। তাহলে কি বলবে সে? ভাইয়ার কাছে আছে এমনই গরু, প্রাণ মিল ক্যান্ডি, ইয়া ইয়া ও। এই লাইনটা কে বলেছে? শ্রোডিঙ্গার্স বলেছে। তাহলে শ্রোডিঙ্গার্স কি বলেছে? শ্রোডিঙ্গার্স বলেছে ভাইয়ার কাছে আছে এমনই গরু, ইয়া ইয়া ও। এ লাইনটা বলেই মুক্তি করেছে ডি ব্রকলিকে শ্রোডিঙ্গার্স। আজকের ক্লাসের শেষে তুমি বুঝতে পারবে ভাইয়ার কাছে আছে এমনই গরু, ইয়া ইয়া ও। এ লাইনের অর্থ কি? এই লাইনটা হচ্ছে শ্রোডিঙ্গার্সের তরঙ্গ সমীকরণ। সো এই লাইনটার মধ্যে নিহিত আছে শ্রোডিঙ্গার্সের তরঙ্গ সমীকরণ। তো আজকের ক্লাসের ম্যাপ হচ্ছে এটা। তাহলে আজকের ক্লাসে কি কি পড়াবো ফাইনাল একবার বলে ক্লাসে ঢুকে যাচ্ছি। আজকের ক্লাসে পড়াবো উপরিপাতন, তারপর ব্যতিচার, তারপর ফটো ইলেকট্রিক ক্রিয়া, তারপর দ্বৈত ধর্ম, তারপর ডি ব্রকলি সমীকরণ, তারপর ইলেকট্রনের পক্ষে সমর্থনমূলক বক্তব্য, তারপরে আটক করবে ডি ব্রকলিকে, তারপর শ্রোডিঙ্গার্স একটা কথা বলবে, ডি ব্রকলি মুক্তি পেয়ে যাবে। শ্রোডিঙ্গার্স যে কথাটা বলবে সেটা হচ্ছে ভাইয়ার কাছে আছে এমনই গরু, ইয়া ইয়া ও। এ হচ্ছে আজকের ক্লাস, খুবই ইম্পর্টেন্ট। আমাদের এই দুইটা টপিক একদমই কখনোই বুঝতাম না, ডি ব্রকলি আর শ্রোডিঙ্গার্স। ভবিষ্যতে হয়তো জানি না কখনো বুঝবো কি না। সো আজকের ক্লাসে মনোযোগ দাও, মাত্র 1 ঘন্টার ক্লাস, একটু মনোযোগ দিবে তো আলহামদুলিল্লাহ এই টপিকটা তুমি আরেকজনকে পড়াতে পারবে ইনশাল্লাহ। তাহলে চলো শুরু করি। এই ম্যাপ দিয়ে শুরু করবো আজকে। ওকে, প্রথমেই চলে আসো, বেশি কথা বলবো না, একটা কথা দিয়ে ক্লাস শেষ করবো। জাস্ট একটা করে কথা বলবো, একটা করে ক্লাস শেষ হয়ে যাবে আজকে। জাস্ট বেশি কথা বলবো না, একটা কথা দিয়ে ক্লাস শেষ হবে আজকে ইনশাল্লাহ। একটা করে কথা বলবো আজকে, একটা কথাই ক্লাস শেষ। দেখো, প্রথমেই আসো উপরিপাতন। বেশি কথা বলবো না, একটা কথাই বলবো, উপরিপাতন। ইংলিশে বলা হচ্ছে সুপারপজিশন। এই যে মনে করো একটা তরঙ্গ আছে আমার কাছে, ওকে। এই যে মনে করো আরেকটা তরঙ্গ আছে আমার কাছে, ওকে। উপরিপাতন শব্দের অর্থ হচ্ছে একটা তরঙ্গের উপর দিয়ে আরেকটা তরঙ্গ যাবে। উপরিপাতন মানে কি? একটা তরঙ্গের উপর দিয়ে আরেকটা তরঙ্গ যাবে। তাহলে দুইটা তরঙ্গ মিলে কি হবে বলো তো? দুইটা তরঙ্গ মিলে একটা লব্ধি তরঙ্গ হবে, একটা বড় তরঙ্গ হবে। তাহলে দেখো, একটা তরঙ্গ হচ্ছে কালো, একটা হচ্ছে নীল। একটা তরঙ্গের উপর দিয়ে আরেকটা তরঙ্গ যাবে, তার মানে এটাকে বলছি উপরিপাতন। একটার উপর দিয়ে আরেকটা পতিত হবে, একটার উপর দিয়ে আরেকটা পতিত হবে, উপরিপাতন। উপরিপাতনের ফলে কি হবে দেখো, মনে করো এটা 5, মনে করো এটাও 5,
তাহলে এখানে 5 আর এখানে 5 যোগ করলাম, কি করলাম, যোগ করলাম, তাহলে কত হয়ে যাবে, তাহলে 10 হয়ে যাবে। কত হয়ে যাবে, 10 হয়ে যাবে। এই যে মনে করো এখানে 5, এখানেও 5, বলো তো 5 আর 5 যোগ করলে কি হবে, 10 হয়ে যাবে। কিন্তু এবার তীর চিহ্ন কোন দিকে, নিচের দিকে, তীর চিহ্ন কোন দিকে, নিচের দিকে, 10। তাহলে এইটা আর এটা যদি যোগ করি তাহলে এই ধরনের একটা তরঙ্গ আমরা পাবো। তাহলে এইটা আর এটা যোগ করলে সমান চিহ্ন দিয়ে দেখাচ্ছি, এই ধরনের একটা তরঙ্গ পাওয়া যায়। তাহলে একটা তরঙ্গের উপর আরেকটা তরঙ্গ যদি উপরিপাতিত হয় একটা বড় তরঙ্গ পাওয়া যায়। কিন্তু একটা মজার ব্যাপার খেয়াল করো, এই তরঙ্গটা দেখতে যেমন, এই তরঙ্গ দেখতে হুবহু সেম, এই তরঙ্গ দেখতে যেমন এটাও হুবহু সেম। তাহলে আমরা বলতে পারি একই রকম, এটাও কি একই রকম। এ রকমকে কি বলে জানো, দেখতে একই রকম। আমি আর আমার ভাই দেখতে একই রকম, আমার আর আমার ভাইয়ের অবস্থা একই রকম, একই রকম। এই রকম, এই যে অবস্থা একই রকম অথবা একই অবস্থা, কি বললাম, একই অবস্থা, কি বললাম, একই অবস্থা। দুইটা তরঙ্গের অবস্থা কেমন, একই। দুইটা তরঙ্গের অবস্থা কেমন, একই। দেখো না দুইটা তরঙ্গই সেম জায়গায় উপরে, সেম জায়গায় নিচে। এই অবস্থাকে তরঙ্গের ভাষায় বলা হয় দশা। তাহলে অবস্থাকে কি বলা হচ্ছে, দশা বলা হচ্ছে। অবস্থাকে কি বলা হচ্ছে, দশা বলা হচ্ছে, অথবা রকমকে কি বলা হচ্ছে, দশা বলা হচ্ছে। তার মানে একই দশা। তাহলে কি একই দশা। তার মানে দুইটা তরঙ্গ একই দশায় যদি মিলিত হয়, উপরিপাতিত হয়, তাহলে কেমন তরঙ্গ পাবো, বড় তরঙ্গ পাবো, বড় তরঙ্গ পাবো, বড় তরঙ্গ পাবো, বড় তরঙ্গ পাবো। দুইটা তরঙ্গ যদি একই দশায় মিলিত হয় তাহলে বড় একটা তরঙ্গ পাবো। বড় একটা তরঙ্গ গঠিত হবে, গঠন। এই বড়কে তরঙ্গের ভাষায় বলা হচ্ছে গঠন। তার মানে গঠনমূলক একটা তরঙ্গ পাবো, গঠনমূলক একটা কনস্ট্রাকটিভ একটা তরঙ্গ আমরা পাবো। এটাই হচ্ছে তরঙ্গের উপরিপাতন। একটা তরঙ্গ একই রকম আরেকটা তরঙ্গ যদি উপরিপাতিত হয় বড় একটা তরঙ্গ পাওয়া যাবে, গঠনমূলক। ক্লিয়ার, সব ক্লিয়ার ইনশাল্লাহ। এবার আসো, আবার সেম কথা, একটা তরঙ্গ আছে, এবার আরেকটা তরঙ্গ আছে, কিন্তু আফসোস হচ্ছে বিপরীত দিকে। ওর যেখানে উপরে ওর সেখানে নিচে, ওর যেখানে নিচে ওর সেখানে উপরে। তাহলে কি একই রকম নাকি বিপরীত রকম, বলো বলো, বলো 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 বলো। বিপরীত রকম। একই রকম নাকি বিপরীত রকম, বিপরীত রকম। তাহলে কি রকম, কি রকম, বিপরীত রকম। তাহলে কি অবস্থা, বিপরীত অবস্থা। অবস্থা মানে ফিজিক্সে কি, অবস্থা মানে ফিজিক্সে দশা। তাহলে কি ধরনের দশা, বিপরীত দশা। তো দুইটা তরঙ্গ যদি বিপরীত দশায় মিলিত হয় তাহলে কি হবে একটু দেখব। দেখো এখানে উপরে 5 আর এখানে নিচে 5, উপরের 5 নিচে 5, তাহলে আঁকবো, দুইটাকে আঁকবো। দেখো না এই যে উপরে 5 প্লাস 5 বললাম, সেম ভাবে আবার নিচে 5 মাইনাস 5 বললাম। তাহলে এই তরঙ্গ আর এই তরঙ্গকে কি করছি আমরা, যোগ করছি। উপরিপাতন মানে হচ্ছে একটার উপর দিয়ে আরেকটা যাবে, একটার উপর দিয়ে আরেকটা যাবে, উপরিপাতন মানে যোগ করা। সো এই তরঙ্গের সাথে এই তরঙ্গকে যোগ করছি, তখন উপরে +5 নিচে +5 যোগ করলে কি হবে, +5 -5 যোগ করলে আন্ডা। তাহলে এখানে আন্ডা হয়ে যাবে। তাহলে এটা পুরাটা মিলে কি হয়ে যাবে, আন্ডা হয়ে যাবে, আন্ডা। তা আন্ডা হলে এই জায়গায় আসবে, এই যে এই এখানে। এরপর আবার দেখো এখানে উপরে +5 নিচে আবার দেখো এই যে নিচে +5, এখানেও যদি যোগ করো আন্ডা হয়ে যাবে। তুমি যেখানেই যোগ করো না কেন সব জায়গায় আন্ডাই পাবা। কেন আন্ডা পাবা, ও উপরে যতটুকু যাবে ও নিচে ততটুকু নামবে, ও উপরে যতটুকু যাবে ও নিচে ততটুকু নামবে। ও যদি উপরে আসমান পরিমাণ উপরে উঠে যায় ও আসমান পরিমাণ নিচে নেমে যাবে, ও যদি জমিন পরিমাণ উপরে উঠে যায় তাহলে ও জমিন পরিমাণ নিচে নেমে যাবে। ফলে উপরে যতটুকু নিচেও ততটুকু, তাই এটা কি হবে, আন্ডা হয়ে যাবে, আন্ডা।
তাহলে আমার কি পাচ্ছি আমি? তাহলে আমি পাচ্ছি এই দুইটা যোগ করলে যোগফলটা কি পাচ্ছি বলো তো? এটা যোগ করলে আন্ডা পাচ্ছি, আন্ডা, জাস্ট কিছুই না, কোনো তরঙ্গ নাই, নো তরঙ্গ, কোনো তরঙ্গই পাচ্ছি না আমরা, নো তরঙ্গ। সো এই ধরনের উপরিপাতনকে আমরা বলি, ধ্বংসমূলক উপরিপাতন। ধ্বংসমূলক কেন? তরঙ্গ ধ্বংস হয়ে গেছে, কোনো তরঙ্গ নাই, ডেস্ট্রয়, তাই এটা বলি ধ্বংসমূলক উপরিপাতন। তাহলে উপরিপাতন দুই ধরনের, একটা হচ্ছে গঠনমূলক উপরিপাতন আর একটা হচ্ছে ধ্বংসমূলক উপরিপাতন। এই দুটাই হচ্ছে উপরিপাতন। উপরিপাতন কি ক্লিয়ার? বলো তোমরা ক্লিয়ার হয়েছে কিনা? একই রকম, একই দশা, বড় হয়ে যাবে গঠনমূলক, বিপরীত দশা ধ্বংস হয়ে যাবে। এটা হচ্ছে উপরিপাতন। একটা কথা বলবো, ক্লাস শেষ হয়ে যাবে, বেশি কথা বলবো না। একই দশা গঠনমূলক, বিপরীত দশা ধ্বংস। তো আই কিত্তাম, এগুলা পরে আই কিত্তাম, দেখো আই কিত্তাম, দেখো এবার আই কিত্তাম, দেখো আই কিত্তাম, দেখো আজকের ক্লাসটা সেই জব্বর ক্লাস। আজকের ক্লাসটা খুবই সহজ, পুরো ক্লাস মনোযোগ দাও, এত সহজ লাগবে, আসলে কেমিস্ট্রি এত মজা লাগবে তোমার, বুঝাইতে পারবো না। ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, কোয়ান্টাম ফিজিক্স ফিল করতে পারি নাই, তরঙ্গ ফিল করতে পারি নাই, কখনোই এগুলা ফিল করতে পারি নাই। আজকের ক্লাস ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয় আর কি। তাহলে দেখো ভাইয়া, আই কিত্তাম, দেখো এবার এগুলা পড়া আমাকে। এবার বলো তো 2 নাম্বার কি পড়াবো বলেছি? 2 নম্বরে পড়াবো বলেছি বেতিচার, বেবিচার না ভাই, বেতিচার। 2 নাম্বার কি পড়াবো বলেছি? বেতিচার, অন্য চান না, বেতিচার। ওকে, নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, আমিন। বেতিচার, কি চার, বেতিচার। ওকে, জিকির করার দরকার নাই। তাহলে আসো বেতিচার আমরা বুঝবো এবার। প্রথম দিকেই একটা দেখো, সবাই ঠান্ডা মাথায় দেখো, সবাই দেখো এই যে এটা হচ্ছে লাইট, একটা বাতি, মেন্টোস কা বুদ্ধির বাতি জ্বালাও, বাতি। তাহলে একটা বাতি জ্বালাই দিলাম, এখানে একটা ছিদ্র নিলাম, ছিদ্রকে অনেকে ফট বলে, ছিদ্র, এই যে একটা ফট নিলাম, ছিদ্র, ঠিক আছে? ওকে, এরপরে পাশে আরো একটা কি নিলাম, আরো 2টা ছিদ্র নিলাম। এরপরে এখানে কি নিলাম, একটা স্ক্রিন নিলাম, পর্দা। তাহলে দেখো পর্দা সরাও, দেখবো তোমায়, এই যে পর্দা সরাও, দেখবো তুমি। এই যে দেখো একটা ছিদ্র নিলাম, ওকে, কুল্লুক দেখা যাচ্ছে কিনা, না যাচ্ছে না, ওইটা দিয়ে দেখবো কুল্লুক দেখা যাচ্ছে কিনা, না যাচ্ছে না, কুল্লুক দেখা যাচ্ছে কিনা, না যাচ্ছে না, এই যে তাহলে একটা ছিদ্র, আবার 2টা ছিদ্র, তারপর একটা পর্দা, একটা লাইট নিয়েছে। এটা কি? এটা হচ্ছে লাইট, বাতি না, বাতি। ওকে, তাহলে এবার কি করব জানো? বাতিটা জ্বালাবো। তাহলে বাতি যখন জ্বালাবো তখন কি হবে? পর্দা মানে কি জানো? ফিজিক্সে, কেমিস্ট্রিতে, সায়েন্সে পর্দা বলতে ডিটেক্টরকে বোঝায়। প্রথম লেকচারে বলেছিলাম, যারা প্রথম লেকচার দেখো নাই দেখে নিও, গ্রুপে আছে। ডিটেক্টরকে পর্দা বলা হচ্ছে, ডিটেক্টর, পর্দা মানে ডিটেক্টর, যেটার উপর লাইট পড়লে উজ্জ্বল হয়ে যাবে, জ্বলে উঠবে, সেটা ডিটেক্টর। আচ্ছা, তাহলে দেখো 1 নাম্বার কাজ, আমার 1 নাম্বার কাজ কি বলো? লাইটকে ফেললাম, একটা ছিদ্র আছে, 2টা ছিদ্র আছে, তারপর একটা পর্দা আছে, একটা ছিদ্র আছে, 2টা ছিদ্র আছে, পর্দা আছে, লাইটকে ফেললাম, কি হবে দেখো কি হবে, কি হচ্ছে? পর্দার মধ্যে কোথাও দেখা যাচ্ছে অন্ধকার, কোথাও দেখা যাচ্ছে উজ্জ্বল, কোথাও দেখা যাচ্ছে অন্ধকার, কোথাও দেখা যাচ্ছে উজ্জ্বল, কোথাও দেখা যাচ্ছে অন্ধকার, কোথাও দেখা যাচ্ছে উজ্জ্বল। এইটা হচ্ছে পর্দার মধ্যে দেখা যাচ্ছে, কোথাও অন্ধকার, কোথাও উজ্জ্বল, কোথাও অন্ধকার, কাবি অন্ধকার কাবি উজ্জ্বল, কাবি অন্ধকার
কবি উজ্জ্বল, এই তো অন্ধকার আর উজ্জ্বল। ওকে, তখন প্রশ্ন হচ্ছে এটা কিভাবে তৈরি হলো? বেশি কথা বলবো না, একটা লাইন বলবো, একটা লাইন। এটা কিভাবে তৈরি হলো একটা লাইন বলবো। সবাই দেখো, একটা লাইন, জাস্ট একটা লাইন, একটা লাইন দেখো। প্রথমে লাইটটা যাবে, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এই যে এটার মধ্যে ঢুকে যাবে, যাচ্ছে, আবার এখান থেকে বের হবে, যাচ্ছে, লাইট যাচ্ছে, লাইট, আলোক তরঙ্গ যাচ্ছে, আলোক তরঙ্গ যাচ্ছে, যাচ্ছে যাচ্ছে, এটার মধ্যে ঢুকে যাবে, ঢুকে এই আবার বের হবে, ঢুকছে, আবার বেরোচ্ছে, যাচ্ছে 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 যাচ্ছে। এখান থেকেও দেখো, আমি একটু ভিন্ন কালি দিয়ে দেখালে মনে হয় তোমার কাছে ফিল করতে সুবিধা হবে না। আমি একটু ভিন্ন কালি দিয়ে দেখাচ্ছি, ইচ্ছে করে ভিন্ন কালি দিয়ে দেখাচ্ছি, হ্যাঁ, তুমি যাতে ফিল করতে পারো। তরঙ্গ কিন্তু একটাই, তুমি যাতে ফিল করতে পারো ভিন্ন কালি দিয়ে দেখাচ্ছি, তুমি যাতে ফিল করতে পারো ভিন্ন কালি দিয়ে দেখাচ্ছি। তাহলে দেখো, এই যে ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো, বেশি কথা বলবো না, একটা কথাই বলবো। আলোক তরঙ্গ গেল, যাওয়ার পরে এই ছিদ্র দিয়ে একটা তরঙ্গ হয়ে গেল, ওই ছিদ্র দিয়ে আরেকটা তরঙ্গ হয়ে গেল, এই ছিদ্র দিয়ে একটা তরঙ্গ হয়ে গেল, ওই ছিদ্র দিয়ে আরেকটা তরঙ্গ হয়ে গেল। যতটা ছিদ্র ওইখান থেকে ততটা তরঙ্গের জন্ম হয়, বাচ্চা তরঙ্গ। আমি একটা তরঙ্গ পাঠাইছি, যতটা ছিদ্র থাকবে ততটা ছিদ্র দিয়ে তরঙ্গগুলো জন্ম হবে, আরেকটা নতুন তরঙ্গ তৈরি হবে। তাহলে এই একটা ছিদ্র দিয়ে একটা নতুন তরঙ্গ, বাচ্চা তরঙ্গ, আরেকটা তরঙ্গ। তাহলে এখানে তরঙ্গ কয়টা? এই একটি আর এই একটি। তাহলে এখানে তরঙ্গ কয়টি? দুইটি, এই একটি, এই একটি। দুটি তরঙ্গ হলেই কি হবে? উপরিপাতন ঘটবে। তাহলে দুটি তরঙ্গ হলে কি হবে? সবাই মনোযোগ দাও, 100%, কমেন্টে নয়, কমেন্টে নয়, ক্লাসে, ক্লাসে। দুটি তরঙ্গ হলে কি হবে? দুটি তরঙ্গ হলে উপরিপাতন হবে, উপরিপাতন। আচ্ছা, তাহলে এই দুইটা তরঙ্গ, এই একটা তরঙ্গ আরেকটা তরঙ্গ উপরিপাতন হবে। উপরিপাতন হওয়ার ফলে কোথাও দেখা যাবে কি হচ্ছে? গঠন হচ্ছে, কোথাও দেখা যাবে ধ্বংস হচ্ছে। কোথাও দেখা যাবে গঠন হচ্ছে, কোথাও দেখা যাবে ধ্বংস হচ্ছে। যেখানে ধ্বংস হবে সেখানে অন্ধকার আলো দেখা যাবে, অন্ধকার, আর যেখানে গঠন হবে সেখানে উজ্জ্বল দেখা যাবে। তাহলে যেখানে উজ্জ্বল দেখা যাচ্ছে সেখানে হচ্ছে কি? গঠন, 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 গঠন। যেখানে অন্ধকার দেখা যাচ্ছে সেখানে ধ্বংস, 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 ধ্বংস। তাহলে দুইটা তরঙ্গ উপরিপাতিত হয়ে কোথাও অন্ধকার দেখা যাবে, কোথাও উজ্জ্বল দেখা যাবে, কোথাও গঠন হবে, কোথাও ধ্বংস হবে। এটা কিসের কারণে হচ্ছে? উপরিপাতনের কারণে হচ্ছে। 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 আচ্ছা, এই কারণেই উপরিপাতন আগে পড়াই রাখছি তোমাদেরকে। আচ্ছা, তাহলে দেখো তো, দেখো তো একটা জিনিস ভালো করে খেয়াল করো তো, একটা জিনিস ভালো করে খেয়াল করো তো, কোথাও অন্ধকার, কোথাও উজ্জ্বল। তাহলে আলো কয় ধরনের আচরণ করতেছে? দুই ধরনের আচরণ করতেছে। তাহলে আলোর আচার কয় ধরনের? আলোর আচার হচ্ছে দুই ধরনের। তাহলে 2 যোগ আচার। আলো কোথাও উজ্জ্বল, কোথাও অন্ধকার। তাহলে আলোর আচার কয় ধরনের? আচার ব্যবহার কয় ধরনের? আচরণ কয় ধরনের? 2 ধরনের। 2কে বলা হয় ব্যতি, 4কে বলা হচ্ছে চার। তাহলে কি হয়? ব্যতিচার। তাহলে আলোর আচার কয় ধরনের? 2 ধরনের, ব্যতিচার। যেখানেই 2টা থাকবে সেখানেই ব্যতি শব্দটা চলে আসবে, যেখানেই 2 থাকবে সেখানেই ব্যতি শব্দটা চলে আসবে। আলোর আচার কয় ধরনের? 2 ধরনের, ব্যতিচার। ভাইয়া একটা উদাহরণ দেন, যেখানেই 2 থাকবে সেখানেই ব্যতি চলে আসবে, উদাহরণ দেন। লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, লাটালাটি। হাতাহাতে যে যুদ্ধ, হাতাহাতি। মাথায় মাথায় যে যুদ্ধ, মাতামাতি। লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, লাটালাটি। এই ধরনের সমাস তোমরা পড়ে এসেছো। লাটালাটি, হাঁটাহাঁটি, মাতামাতি, হাতাহাতি, এই ধরনের সমাস তোমরা পড়ে এসেছো। এই ধরনের সমাসকে বলা হয় ব্যতিহার বহুব্রীহি সমাস। ব্যতিহার বহুব্রীহি সমাস কেন বলা হয়? ব্যতিহার মানে হচ্ছে 2, লাঠি আর একটা লাঠি। কয়টা লাঠি? 2টা লাঠি। লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, 2টা লাঠির মধ্যে, তাই ব্যতিহার। তাহলে ব্যতিহার শব্দের অর্থ হচ্ছে 2। তাহলে এখানে 2 ধরনের আচার দেখা যাওয়ায় ব্যতিচার বলা হচ্ছে এটাকে। প্রশ্ন হচ্ছে, আয় কিতাম, ব্যতিচার পড়লাম, এই জিনিসটা বুঝলাম, আমার লাভটা কি? তোমার লাভটা কি এবার দেখো, তোমার লাভটা কি এবার দেখো। তুমি যদি চিন্তা করো এবার দেখো তোমার লাভটা কি। এই যখনই তুমি বুঝতে পারবে তোমার লাভটা কি, দেখো এবার তোমার লাভটা কি হলো। দেখো, সেম জিনিসটা আমি আবার আঁকবো। এই যে লাইট, এই যে একটা ছিদ্র, এই যে 2টা ছিদ্র,
এই যে একটা পর্দা, সেম জিনিসটা আমি আবার আঁকবো। তুমি প্রশ্ন করেছো আমাকে এটা পরে আমার লাভটা কি, ব্যতিচার পরে আমার লাভটা কি, দেখো তোমার লাভটা কি। আলো, এটা হচ্ছে লাইট বা আলো। আলো যদি কণা হতো, আলো যদি কণা হতো তাহলে দেখো এই যে আলো যাচ্ছে, একটা কণা, কণা যাচ্ছে, কণা যাচ্ছে, কণা যাচ্ছে, কণা এখানে আটকে পড়তো। কণা তো আর সরলরেখায় যায়, কণা যাচ্ছে, কণা এখানে আটকে পড়তো, কণা যাচ্ছে, কণা এখানে আটকা পড়তো, কণা যাচ্ছে, কণা এখানে আটকা পড়তো, ফলে পর্দার মধ্যে কোনো লাইট পড়তো না। তাহলে নো লাইট ইন পর্দা, অন পর্দা, পর্দার মধ্যে কোনো লাইট পড়তো না। তাহলে আলো যদি কণা হতো, আলো যদি কণা হতো তাহলে পর্দার মধ্যে কোনো লাইট পড়তো না, সব লাইট এখানে আটকা পড়তো। কিন্তু আলো কণা নয়, আলো কণা নয় বলেই, আলো কি তরঙ্গ বলেই এই ঘটনাটা ঘটেছে। এটা শুধুমাত্র সম্ভব তরঙ্গের জন্য। কেন? এটা মানে উপরিপাতন। এটা কেন হয়েছে? উপরিপাতনের কারণে হয়েছে। উপরিপাতন কাদের হয়? তরঙ্গের হয়। কাদের হয়? তরঙ্গের হয়। তাহলে এটা কেন হয়েছে? উপরিপাতনের জন্য হয়েছে। তাহলে আলো কি? আলো হচ্ছে তরঙ্গ। তাহলে আলো কি? আলো তরঙ্গ। আলো কি নয়? কণা নয়। এই কথাটা প্রথম যিনি বলেছেন ওনার নাম হচ্ছে হাইগেন। এটা হচ্ছে হাইগেন এবং আরেকজন ইয়ন, ওনারা এই কথাগুলো বলেছেন। হাইগেন, ইয়ন এই কথাগুলো বলেছেন। আলো কি নয়? কণা নয়। আলো কি? আলো হচ্ছে তরঙ্গ। আলো কি নয়? কণা নয়। আলো কি? তরঙ্গ। আমরা আলোর দ্বৈত ধর্ম পড়ছিলাম। আলোর দ্বৈত ধর্ম থেকে ডি ব্রকলিতে ঢুকবো আমরা। আলোর দ্বৈত ধর্ম থেকে ডি ব্রকলির কাছে ঢুকবো। আমাদের রাস্তা ক্লিয়ার করতে হবে, কিন্তু আগে পড়াশোনা কঠিন জিনিস, রাস্তা ক্লিয়ার করতেছি এখন। হ্যাঁ, ভালো করে দেখো, মজা। তাহলে বলো তো কি কি শিখেছি? উপরিপাতন শিখেছি। উপরিপাতন মানে কি? একজনের উপর দিয়ে আরেকজন কি হবে? শুয়ে যাবে। একজনের উপর আরেকজন শুয়ে যাবে। এখন শোয়ার ফলে দুইটা জিনিস ঘটতে পারে। একটা হচ্ছে গঠন হতে পারে, আর হচ্ছে ধ্বংস হতে পারে। যেখানে গঠন হবে সেখানে উজ্জ্বল দেখা যাবে, যেখানে ধ্বংস হবে সেখানে অন্ধকার দেখা যাবে। ফলে এই ধরনের একটা প্যাটার্ন দেখা যাবে এবং এটা সাক্ষ্য দিচ্ছে আলো তরঙ্গ ধর্ম। তাহলে এই ঘটনাটাকে বলছি ব্যতিচার। তাহলে ব্যতিচার সাক্ষ্য দে, ব্যতিচার সাক্ষ্য দে আলো তরঙ্গ, আলো কণা নয়। এটা কে সাক্ষ্য দিচ্ছে? ব্যতিচার সাক্ষ্য দিচ্ছে। এখানে ব্যতিচার পড়াইছি তোমাদেরকে। ক্লিয়ার? এবার চলে আসো, ব্যতিচারের ইংলিশ হচ্ছে ইন্টারফারেন্স। ব্যতিচারের ইংলিশ কি? ইন্টারফারেন্স। এবার চলে আসো ভাইয়া, এরপর আসো এবার ফটো ইলেকট্রিক ক্রিয়াতে। এবার কোথায় যাব? 3 নাম্বার টপিক্সে যাব। আজকে ক্লাস আমি কিন্তু আগেই তোমাকে ম্যাপ দিয়ে দিয়েছি কি পড়াবো সেটা। সো দেখো, সবচেয়ে কঠিন টপিক সবচেয়ে সহজভাবে বোঝানোর ট্রাই করব, কিন্তু পুরো ক্লাস থাকতে হবে, একদম সহজ করে পড়াবো, পুরো ক্লাস থাকতে হবে। দেখো এবার হচ্ছে একটা সমস্যা হয়ে গেল। কি সমস্যা? হাইগেনরা বলছে আলো তরঙ্গ, 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 কিন্তু নিউটন বলেছিল আলো কণা। পরবর্তীতে হাইগেনরা বলছে কি আলো তরঙ্গ, তরঙ্গ। সমস্যা হয়ে গেল। এবার জন্ম নিল ম্যাক্স প্ল্যাঙ্ক এবং আইনস্টাইন। আইনস্টাইন এবং ম্যাক্স প্ল্যাঙ্ক মিলে এবার কি বলছে? শোনো 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 ভাই আমার, শোনো। আইনস্টাইন, তোমরা সবাই নাম শুনেছ আইনস্টাইন। সো আইনস্টাইন একটা পরীক্ষা করেছেন। কি করেছেন? পরীক্ষা করেছেন। ওনার পরীক্ষাটা কি ছিল একটু শোনো, হালকা করে বলছি, বেশি করে বলবো না আজকে, হালকা করে বলছি, একটু শোনো। ওনার পরীক্ষা কি ছিল? ওনার পরীক্ষাটা ছিল একটা পরমাণু তিনি নিলেন, অথবা একটা পরমাণুর পাত তিনি নিলেন। এটাকে তিনি বলছেন একটা পরমাণুর পাত। এখানের মধ্যে কি থাকবে? পরমাণু থাকবে, যে কোনো পরমাণু। ধরে নিলাম একটা পরমাণু, মনে করেন কপার নিলাম, কপার। যে কোনো পরমাণু এখানে থাকতে পারে, কপার থাকতে পারে, জিঙ্ক থাকতে পারে, যে কোনো পরমাণু নেন, নিলাম। তারপরে কি করবেন? সুন্দর করে আলো ফেলবেন। কি ফেলবেন? আলো ফেলবেন, লাইট ফেলবেন। যখন এরকম একটা ধাতব পাতের মধ্যে আলো ফেলা হবে তখন কি হচ্ছে ভাই? দেখো, তখন এখান থেকে একটা ইলেকট্রন বের হয়ে যাচ্ছে। তাহলে ফেললাম আমি লাইট, বের হয়ে গেল ইলেকট্রন। ব্যাপারটা তিনি বুঝতে পারলেন না। ফেললেন তিনি লাইট, বের হয়ে গেলেন ইলেকট্রন। ব্যাপার তিনি বুঝতে পারলেন না, ঝামেলা মনে হলো। তারপর তিনি দেখতেছেন একটা পরমাণুকে তিনি ড্র করলেন, এই যে কপার। একটা পরমাণুকে তিনি আঁকলেন। পরমাণুর মধ্যে কি আছে? ইলেকট্রন আছে। ভিতরে প্রোটন, নিউট্রন আছে, বাইরে ইলেকট্রন আছে। একটা পরমাণুকে তিনি আঁকলেন। আঁকার পরে তিনি এবার লাইট ফেললেন এবং তিনি বুঝতে পারলেন লাইট ফেলার পরে একটা ইলেকট্রন বের হয়ে যাচ্ছে। যার উপর লাইট পড়ছে সেই ইলেকট্রনটা বের হয়ে যাচ্ছে।
লাইট পড়লে ইলেকট্রন বের হয়ে যাচ্ছে, লাইট পড়ছে ইলেকট্রন বের হয়ে যাচ্ছে, লাইট পড়ছে ইলেকট্রন বের হয়ে যাচ্ছে। এটা আইনস্টাইন সাহেব পরীক্ষা করেছেন। লাইট ফেললে ইলেকট্রন বের হয়। এবার তিনি বুঝতে আর বাকি রাখলেন না, বুঝতে আর দেরি করলেন না। তাহলে লাইট হচ্ছে একটা কণা। লাইট কি? লাইট হচ্ছে একটা কণা। লাইট কি? লাইট হচ্ছে একটা কণা। কেন লাইট কণা? কারণ একটা কণা যখন আরেকটা কণাকে আঘাত করবে, দেখো দেখো দেখো, একটা কণা যখন আরেকটা কণাকে আঘাত করবে তখন ওই কণাটা সরে যাবে। যেমন আমরা ক্যারামের গুটি নিয়ে চিন্তা করতে পারি। দেখো ক্যারামের গুটি, দেখো ক্যারামের গুটি, এই যে একটা ক্যারামের গুটি আছে, ক্যারামের গুটি আছে, একটা ক্যারামের গুটি। এই ক্যারামের গুটিটা আরেকটা ক্যারামের গুটিকে কি করবে? ধাক্কা দিবে, ফলে ওটা সরে যাবে। তাহলে একটা গুটি আরেকটা গুটিকে ধাক্কা দিলে গুটিটা সরে যায়। তো গুটি মানে কণা, গুটি মানে কণা। অথবা তুমি মার্বেল চিন্তা করতে পারো, মার্বেল, একটা মার্বেল আরেকটা মার্বেলকে ধাক্কা দিলে সরে যাবে। তাহলে একটা কণা আরেকটা কণাকে যখন ধাক্কা দিবে কণা সরে যাবে। তাহলে লাইট যদি কণা না হয় তাহলে ইলেকট্রনকে সরালো কেমনে? ইলেকট্রন নিজেও তো কণা, তো ইলেকট্রন কণা, একটা কণাকে সরাইতে হলে আরেকটা কণা দিয়ে ধাক্কা দিতে হবে। তরঙ্গ দিয়ে ধাক্কা দিয়ে লাভ নাই। একটা তরঙ্গ দাও, কণা সরবে না। তরঙ্গ দিলে কণা সরবে না। একটা কণাকে সরাইতে হলে আরেকটা কণা আনো, একটা কণাকে সরাতে হলে আরেকটা কণা আনো, তরঙ্গ দিয়ে লাভ নাই। তাহলে এখান থেকে বলছে আইনস্টাইন সাহেব বলছে, আইনস্টাইন সাহেব বলছে আলো হচ্ছে কণা। দিল প্যাস লাগাইয়া, দিছে প্যাস লাগাইয়া। হাইগেনরা বলছে কি? আলো তরঙ্গ। প্রমাণও করে দিয়েছে তারা, শুধু বলছে না ভাই, ব্যতিচারের মাধ্যমে তারা প্রমাণও করে দিয়েছে আলো তরঙ্গ। আইনস্টাইন আবার এসে বলছে আলো কণা, তিনিও প্রমাণ করে দিয়েছে আলো কণা। দেখো 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 ভাইয়ারা দেখো, পরমাণুর মধ্যে লাইট ফেললে ইলেকট্রন বের হয়ে যায়। তিনিও প্রমাণ করে দিয়েছে আলো কি? কণা। উনি প্রমাণ করছে আলো তরঙ্গ, আইনস্টাইন এসে প্রমাণ করে দিয়েছে আলো কণা। ওইটার নাম ছিল ব্যতিচার। যেটা দিয়ে প্রমাণ করেছেন আলো তরঙ্গ ওইটার নাম ছিল ব্যতিচার। আর যেটা দিয়ে প্রমাণ করেছেন আলো কণা ওইটার নাম কি? দেখো, কি ফেলছি? লাইট ফেলেছি। লাইটকে কি বলি? ফটো বলি, ফটো। লাইটকে কি বলি? ফটো। আর ইলেকট্রনকে কি বলি? ইলেকট্রন। তাহলে কার কার মধ্যে প্রেম চলতেছে? ফটোর সাথে ইলেকট্রনের প্রেম চলতেছে। কার কার মধ্যে প্রেম চলতেছে? এখানে প্রেম কার কার মধ্যে? কে কাকে ধাক্কা দিচ্ছে? কে কাকে ধাক্কা দিচ্ছে বলো তো? কে কাকে ধাক্কা দিচ্ছে? এখানে ফটো ইলেকট্রনকে ধাক্কা দিচ্ছে। তাহলে কার কার মধ্যে প্রেম চলতেছে? এখানে প্রেম কার কার মধ্যে? প্রেম হচ্ছে ফটোর সাথে ইলেকট্রনের মধ্যে। এই প্রেমকে বলা হয় ক্রিয়া, অ্যাকশন। অ্যাকশন চলতেছে তাহলে কার কার মধ্যে? দেখো তো, অ্যাকশন চলতেছে এখানে ফটোর সাথে ইলেকট্রনের, তাই এটাকে বলা হয় ফটো ইলেকট্রিক অ্যাকশন। তাহলে আইনস্টাইন কোন পরীক্ষার মাধ্যমে এই কাজটা করেছেন? ফটো ইলেকট্রিক অ্যাকশনের মাধ্যমে। তোমাদের লিখে দিয়েছিলাম চ্যাপ্টার ম্যাপের শুরুতেই, ফটো ইলেকট্রিক ক্রিয়া। ফটো ইলেকট্রিক ক্রিয়ার মাধ্যমে প্রমাণ করব আলো তরঙ্গ, আলো কণা। ফটো ইলেকট্রিক ক্রিয়ার মাধ্যমে প্রমাণ করব আলো হচ্ছে কণা। এই যে আইনস্টাইন, আইনস্টাইন ফটো ইলেকট্রিক অ্যাকশনের মাধ্যমে প্রমাণ করে গেলেন আলো হচ্ছে কণা। আচ্ছা, এখন দিছে প্যাচ লাগাইয়া। কেউ বলে আলো তরঙ্গ, কেউ বলে আলো কণা। শুধু বলে না, বলে না, প্রমাণও করে দিয়েছে, প্রমাণও করে দিয়েছে। কেউ বলে সকিনা আমার, আরেকজন বলে না সকিনা আমার, প্রমাণ দাও সকিনা যে তোমার। প্রমাণও দিয়ে দিয়েছে দুইজনই, সকিনা আমার, ও বলে না সকিনা আমার, দুজনই প্রমাণ দিয়ে দিয়েছে। এখন কি হবে? ঘটনা প্যাচ লেগে গেছে। এই ঘটনা থেকে যিনি উদ্ধার করেছেন ওনার নাম হচ্ছে ডি ব্রগলি। এখন আমরা চলে যাব সেই ডি ব্রগলির কাছে আলোর দ্বৈত ধর্মের ব্যাখ্যাগুলো শোনার জন্য। সো দেখো, এবার আলোর দ্বৈত ধর্মের ব্যাখ্যাটা এখান থেকে আসবে। তাহলে আমাদের এরপরের টপিক কী ছিল? আলোর দ্বৈত ধর্ম। এবার আলোর দ্বৈত ধর্মটা দেখব। খুবই সহজ আজকের ক্লাসটা, খুবই সহজ। একটু মনোযোগ দিতে হবে, জাস্ট একটু মনোযোগ দাও। খুবই সহজ, দেখো খুবই সহজ আজকের ক্লাসটা, একটু মনোযোগ দাও। দেখো, ওকে। তাহলে কেউ বলে আলো কণা, কেউ বলে আলো তরঙ্গ। তাহলে দুজনের মধ্যে দ্বন্দ্ব, যার কারণে কারো মনে নাই আনন্দ, ফলে এই জিনিসটা সবার অপছন্দ। তাহলে আমরা এখন পছন্দের মধ্যে সেটাকে তোমাকে নিয়ে আসবো। তাহলে আসো আলোর দ্বৈত ধর্ম। আলোর দ্বৈত ধর্ম, বেশি কথা বলবো না, জাস্ট একটা কথা বলবো। ডুয়ালিটি প্রিন্সিপাল বলা হচ্ছে এটাকে। একটা কথা বলেই শেষ করে দেবো আলোর দ্বৈত ধর্ম। জাস্ট বেশি কথা বলবো না, একটা কথাই বলবো।
ভাই আলো কি? আলো কি প্রশ্ন করলাম, উত্তর হচ্ছে আলো তরঙ্গ ও কণা। কিন্তু না না, কিন্তু না না, কি না, একই সাথে, একই সাথে এটাকে বলা হবে ইংলিশে সাইমুলটেনাসলি, একই সাথে আলো তরঙ্গ ও কণা ধর্ম দেখায় না, একই সাথে দেখাবে না, একই সাথে দুইটা পাবা না। যখন সে সকিনার সামনে থাকে তখন বলে সকিনা আমি তোমার, যখন সে জরিনার কাছে যায় তখন বলে জরিনা আমি তোমার। যখন সে সকিনার সামনে থাকে তখন বলে অনেক সাধনার পরে পেয়েছি তোমায়, যখন সে জরিনার সামনে যায় তখন বলে অনেক কষ্ট করে পেয়েছি তোমায়, যখন যার তখন তার। এই যে দেখো, তাহলে আলো তরঙ্গ কণা একই সাথে দেখায় না, একই সাথে দুইটা ধর্ম দেখাবে না। তাহলে কখন কোনটা দেখাবে? দেখো কখন কোনটা দেখাবে, যখন আলো বস্তুর সাথে বা কণার সাথে, কণার সাথে ইন্টারঅ্যাকশন করবে, কণার সাথে যখন সে ইন্টারঅ্যাকশন করবে তখন হচ্ছে সে কণা ধর্ম দেখাবে, করবে তখন কণা ধর্ম দেখাবে, শুধুমাত্র কণা ধর্ম দেখাবে। এক নাম্বার কথা হচ্ছে এটা, যখন সে কণার সাথে ইন্টারঅ্যাকশন করবে কণা ধর্ম দেখাবে। আর দুই নাম্বার কথা হচ্ছে যখন আলো নিজের সাথে, নিজেই তরঙ্গ, নিজের সাথে অথবা অন্য কোনো তরঙ্গের সাথে ইন্টারঅ্যাকশন করবে তখন সে তরঙ্গ ধর্ম দেখাবে, কিন্তু একই সাথে দুইটা ধর্ম দেখাবে না। প্রমাণ করে দিচ্ছে আমার এই কথার প্রমাণ দেখো, আলো যখন কণার সাথে ইন্টারঅ্যাকশন করবে, তার মানে দেখো লাইট ইলেকট্রনের উপর ফেলেছিলাম, তো ইলেকট্রন নিজে কি? ইলেকট্রন নিজে কি? কণা। তাহলে ইলেকট্রন কণা, তাহলে ইলেকট্রনের সাথে আলো যখন ইন্টারঅ্যাকশন করবে, প্রেম করবে, আলো যখন কোনো একটা কণার সাথে, ইলেকট্রনের সাথে, প্রোটনের সাথে, নিউট্রনের সাথে প্রেম করবে তখন আলো কণা ধর্ম দেখাবে, সে নিজেকে কণা হিসেবে এক্সপ্রেস করবে। আর আলো যখন নিজের সাথে নিজের মিল করবে, নিজের সাথে নিজে, যেমন দেখো এই যে একটা লাইট ছিল, দুইটা লাইট হয়ে গেল, এই যে একটা লাইট, এ আরেকটা লাইট, এটাও কিন্তু লাইট, এটাও কিন্তু লাইট। তাহলে আলো যখন নিজের সাথে ইন্টারঅ্যাকশন করবে তখন সে তরঙ্গ ধর্মটা দেখাবে, আবার আলো যখন অন্য কোনো একটা তরঙ্গের সাথেও ইন্টারঅ্যাকশন করবে তখনও সে তরঙ্গ ধর্মটা দেখাবে। তাহলে কণার সাথে যদি আলো পড়ে, কণার উপর আলো পড়লে, কণার উপর যদি আলো পড়ে তখন আলো নিজে কণা হিসেবে দেখাবে, আর তরঙ্গের সাথে যদি ইন্টারঅ্যাকশন করে তাহলে সে তরঙ্গ হিসেবে দেখাবে। এটাই হচ্ছে আলোর দ্বৈত ধর্ম, একই সাথে সে তরঙ্গ এবং কি কণা ধর্মটা দেখায় না। এটা হচ্ছে আলোর দ্বৈত ধর্মের ব্যাখ্যাটা। অনেক জায়গায় মিসকনসেপশন, মিস এক্সপ্লেনেশন দেওয়া আছে, ভুল ব্যাখ্যা দেওয়া আছে, অনেক জায়গায় ভুল ব্যাখ্যা দেওয়া আছে। আলো একই সাথে কণা এবং তরঙ্গ ধর্ম কখনোই দেখায় না, ইন দিস ওয়ার্ল্ড কেউ প্রমাণ করতে পারবেন এটা। যদি কেউ প্রমাণ করে যে আলো একই সাথে কণা এবং তরঙ্গ ধর্ম দেখায়, পুরো কোয়ান্টাম মেকানিক্স ছিঁড়ে ফেলাই দিতে হবে। এই 200 বছর ধরে, 100 বছর ধরে যে কোয়ান্টাম মেকানিক্স গড়ে উঠেছে পুরোটা ছিঁড়ে ফেলাই দিতে হবে। তাহলে মনে রাখতে হবে এইসব মিস ব্যাখ্যায় যাওয়া যাবে না, ঠিক আছে? মিস ব্যাখ্যায় যাওয়া যাবে না। আলো হচ্ছে কণা এবং তরঙ্গ একই সাথে দেখা না, সাইমultaneously সে দেখাবে না। যখন সে যার সাথে ইন্টারঅ্যাকশন করবে তখন সে সেটা দেখাবে। তাহলে যখন সে ইলেকট্রনের সাথে ইন্টারঅ্যাকশন করছে ফটো ইলেকট্রিক অ্যাকশনে তখন সে পার্টিকলস প্রপার্টি দেখাচ্ছে, কণা ধর্ম। যখন সে ইন্টারফারেন্সে, ব্যতিচারের ক্ষেত্রে নিজের সাথে ইন্টারঅ্যাকশন করছে তখন সে নিজেকে তরঙ্গ রূপে এক্সপ্রেস করছে। তাহলে এটাকেই বলছি আমরা আলোর দ্বৈত ধর্ম। ক্লিয়ার? ওকে, তো এই জিনিসটা আমি কেন পড়ালাম, কেন আমি ব্যতিচার পড়িয়েছি? কারণ তোমাকে এই জিনিসটা বোঝানোর জন্য, নিজের সাথে ইন্টারঅ্যাকশন করলে তরঙ্গ ধর্ম দেখায়। কেন আমি তোমাকে ফটো ইলেকট্রিক অ্যাকশন পড়িয়েছি? তোমাকে বোঝানোর জন্য, ফটো যখন ইলেকট্রনের সাথে ইন্টারঅ্যাকশন করে তখন সে কণা ধর্ম দেখায়। এটা না পড়ালে তুমি এই দুইটার কথা বুঝতে পারতে না। এই দুইটা কথা বুঝতে না পারলে আলোর দ্বৈত ধর্ম তুমি বুঝতে পারতে না। এবার চলে যাব ডি ব্রগলির ইকুয়েশনে। সময় যাক, সময়ের দিকে দেখার দরকার নাই। আজকের ক্লাসে এমন মজা নিয়ে ডুব দাও, আজকের ক্লাসে ডুব দিয়ে দাও। এই কথাগুলো খুবই রেয়ার। কোয়ান্টাম ফিজিক্স, কোয়ান্টাম মেকানিক্স, কোয়ান্টাম কেমিস্ট্রি, ডি ব্রগলি, শ্রোডিঙ্গার, এগুলো তোমাকে কেউ পড়াবে না। খুবই রেয়ার ব্যাপারগুলা। ওকে, সে একটু দেখতে হবে, ভালো করে খেয়াল করো। এরপরে এবার চলে আসো ডি ব্রগলি কি বলছে আমাদেরকে। দেখো ডি ব্রগলি সাহেব কি বলছে দেখো।
ফ্রান্সের একজন বিজ্ঞানী, ডি ব্রকলি, লুইস ডি ব্রকলি, ফ্রান্সের উনি। দেখো কি বলছে। আমার বাবা আইনস্টাইন বলেন ফোটনের কাছে যে শক্তি আছে ওই শক্তির মান হচ্ছে mc স্কয়ার। এটা আমার বাবা আইনস্টাইন বলেছেন ফোটনের কাছে যে শক্তি আছে ওইটা হচ্ছে mc স্কয়ার। আমার বাবা আবার ফটোইলেকট্রিক অ্যাকশনের মাধ্যমে দেখান ইলেকট্রনের কাছে যে শক্তি আছে ওইটা হচ্ছে hf। f মানে কম্পাঙ্ক, h মানে একটা ধ্রুবক, অর্থাৎ ফোটনের কাছে যে শক্তি আছে ওই শক্তিটা কম্পাঙ্কের সমানুপাতিক। কম্পাঙ্ক বাড়লে শক্তি বাড়বে, কম্পাঙ্ক কমলে শক্তি কমবে। পরবর্তীতে সমানুপাতিক তুলে দিলে h দিতে হবে, h হচ্ছে একটা ধ্রুবক। এটাও হচ্ছে আমার বাবা আইনস্টাইন দেখাইছেন, এটাও আমার বাবা আইনস্টাইন দেখিয়েছেন। তাহলে আমার বাবা কয়টা জিনিস দেখিয়েছেন? দুইটা জিনিস দেখিয়েছেন। তাহলে আমার বাবা এক মুখে কয় কথা বলে? এক মুখে দুই কথা বলে। তাহলে আমার বাবা এক মুখে কয় কথা বলে? আমার বাবা এক মুখে দুই কথা বলে। এখানে বাবার দুই গালে দুইটা কি দিব? চুমু দিব। ওকে, তাহলে আমরা সবাই বাবার দুই গালে দুইটা চুমু দিই। কেন? আমার বাবা এক মুখে কয় কথা বলে? দুই কথা বলে। একটা হচ্ছে ফোটনের কাছে শক্তি হচ্ছে mc স্কয়ার, আর একটা হচ্ছে ফোটনের কাছে শক্তি হচ্ছে h। লাগাইয়া দাও, লাগাইয়া দাও, লাগাইয়া দাও। কি লাগাবো? এই দুইটারে লাগাইয়া দাও। ই ফোটন সমান ই ফোটন। ভাই এটা লিখলে কি পাপ হবে? পাপ হবে? ই ফোটন সমান ই ফোটন লিখলে কি পাপ হবে? হবে না। যদি না হয় এই ই ফোটন সমান হবে mc স্কয়ার আর এই ই ফোটন সমান হবে hf। পাপ হবে? হবে না। লিখলাম hf ই ফোটন। এই ও আমার ভাইয়েরা, আমার মনে পড়ে যায় সে ছোটবেলার কথা। আমরা পড়েছি তরঙ্গ বেগ। কি বেগ? তরঙ্গ বেগ v সমান f ল্যামডা। 9-10 পড়ে এসেছি তরঙ্গ বেগ v সমান f ল্যামডা। তা আলোর বেগ তো c, তাহলে আলোর জন্য, লাইটের জন্য, ফোটনের জন্য, ফোটন মানে আলো, ফোটন মানে আলো, ফোটনের জন্য c সমান f ল্যামডা। তাহলে f সমান কি হবে? c বাই ল্যামডা হবে। তাহলে ফোটনের জন্য, ফোটনের জন্য c সমান f ল্যামডা, তাহলে f সমান হবে c বাই ল্যামডা। দাও বসিয়ে। কোথায় বসাবো? এখানে বসাবা, f এর জায়গায় c বাই ল্যামডা, আর এখানে mc স্কয়ার। এবার আসো, এই c আর এই c কাটা যাবে। কি থাকে? এখানে থাকে একটা c mc, আর এখানে থাকে h বাই ল্যামডা। এখনো শেষ নয়, আরেকটা লাইন লিখলে শেষ হবে। আরেকটা লাইন লিখবো জাস্ট এখান থেকে। কি লিখবো? ল্যামডাকে উপরে নিয়ে mc কে নিচে নিয়ে যাব। তাহলে ল্যামডা সমান h বাই mc। m হচ্ছে ভর, c হচ্ছে বেগ। ভর বেগ, ভর বেগ, ভর বেগকে p দ্বারা প্রকাশ করা হয়, মোমেন্টাম p। তাহলে ল্যামডা সমান h বাই p। তাহলে আমরা কি পাচ্ছি ফাইনালি? আমরা পাচ্ছি ল্যামডা সমান h ডিভাইডেড বাই p। আমার বাবা এক মুখে কয় কথা বলেন? দুই কথা বলেন। আমার বাবা এক মুখে কয় কথা বলেন? দুই কথা বলেন। একবার বলেন যে ই সমান mc স্কয়ার, আর একবার বলেন hf। পরবর্তীতে আমার কৌতূহলের কারণে এই দুটারে লাগাইয়া দিছি, দেখি বাবার দুই কথা সত্য কিনা। লাগাই দিছি, লাগাই দিলাম। লাগাই দেওয়ার পরে দেখলাম এটা আসে। এটা আসার পর কি দেখো না, এই যে ল্যামডাটা আসছে, ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। নামের মধ্যেই লেখা আছে সে একজন তরঙ্গ। আর এই যে ভর বেগ, পি মানে কি? ভর বেগ। ভর কার থাকে? তরঙ্গের ভর থাকে। ভর থাকে কার? ভর বেগ থাকে কার? কণার। তাহলে এটা হচ্ছে সেই সমীকরণ, সেই সমীকরণ যেই সমীকরণে তরঙ্গ দৈর্ঘ্য আছে, কণা ধর্মও আছে, তরঙ্গ ধর্মও আছে, কণা ধর্মও আছে। এটা হচ্ছে সেই সমীকরণ যে সমীকরণে কণা ধর্মও আছে, তরঙ্গ ধর্মও আছে। তো এই সমীকরণটাকে বলা হচ্ছে দ্বৈত ধর্মের সমীকরণ, এবং এটা হচ্ছে ডি ব্রকলির সমীকরণ। এই কাজটা কে করেছেন? আমি করি নাই, ডি ব্রকলি করেছেন। তাহলে ডি ব্রকলি এই দুইটারে লাগাই দিছেন। ডি ব্রকলি আমার বাবা দুইটা কথাকে লাগাই দিছেন। আমার বাবা এক মুখে কয় কথা বলে? দুই কথা বলে। এই দুইটা যখন লাগাই দিছেন এই জিনিসটা চলে আসছে, ডি ব্রকলির সমীকরণ বলা হচ্ছে এটাকে।
এটা হচ্ছে ডি ব্রগলির সমীকরণ, যেখানে তরঙ্গ ধর্ম আছে, কণা ধর্ম আছে। কিন্তু এখনও মন ভরে নাই, মন ভরে নাই, মন ভরে নাই কেন? ডি ব্রগলি আসলে এসব কথা বলেন নাই। আরে কি বলে, এখনই বলছেন আপনি ডি ব্রগলির সমীকরণ, আবার বলছেন ডি ব্রগলি এসব কথা বলেন নাই, মানে কি? হ্যাঁ, বুঝাচ্ছি একটু পরে। তাহলে দেখো কি কি পড়েছি, একবার সামারি দিয়ে দিই। প্রথমেই পড়েছি তরঙ্গের উপরিপাতন, তারপরে পড়েছি ব্যতিচার, তারপরে পড়েছি ফটোইলেকট্রিক ক্রিয়া, তারপর প্রমাণ করেছি আলোর দ্বৈত ধর্ম, তারপর এবার ম্যাথমেটিক্যালি সেটা প্রমাণ দিলাম আলোর দ্বৈত ধর্মে, যে ফোটনের জন্য আলোর দ্বৈত ধর্ম প্রমাণ করেছি। তাহলে এটা কার জন্য? ফোটনের জন্য। এবার ডি ব্রগলির কথা শুনবো। এবার ডি ব্রগলি এসব বলেন না, ডি ব্রগলি কি বলেছেন এবার দেখো। ডি ব্রগলি আসলেই বলছেন কি দেখো, সবাই ভালো করে খেয়াল করো ডি ব্রগলি কি বলেছেন, খুব ইম্পর্টেন্ট। আসলে ডি ব্রগলি আসলেই কি বলেছেন সেটা এখন বলবো। এবং ডি ব্রগলিকে আটক করবে এই বক্তব্যের পরে, এই বক্তব্যের পরে ডি ব্রগলিকে আটক করে ফেলবে। 2 বছর পরে এসে শ্রোডিঙ্গার তাকে মুক্তি দিবে। সেই জ্বালাময়ী বক্তব্য এখন শুনবো আমরা। ডি ব্রগলি এখন একটা বক্তব্য রাখবেন, তাকে আটক করা হবে, শ্রোডিঙ্গার এসে তাকে মুক্তি দিবেন। চল আমরা সেই কথাটা শুনে আসি। ডি ব্রগলি কি বলেছেন শোনো। ডি ব্রগলি বলেছেন, ইলেকট্রন কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। ফোটন কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। ইলেকট্রন যদি আল্লাহর বান্দা হয়, ফোটনও আল্লাহর বান্দা। ফোটন যদি আল্লাহর বান্দা হয়, ইলেকট্রনও আল্লাহর বান্দা। তাহলে তুমি ফোটনের জন্য বলছো, তুমি ফোটনের জন্য কি বলছো? তুমি ফোটনের জন্য বলছো, ফোটন তুই কণা, ফোটন তুই তরঙ্গ। এ কথাটা কার জন্য বলছো? ফোটনের জন্য বলছো। এমন শুধু বলছো না, সমীকরণ দিয়ে বলছো এ কথাটা সত্য। তুমি বলছো ফোটনের কি ধর্ম আছে? দ্বৈত ধর্ম আছে। তুমি কি বলছো? ফোটনের দ্বৈত ধর্ম আছে। তো ফোটন কার সৃষ্টি? আল্লাহর। প্রকৃতির একটা জিনিস হচ্ছে ফোটন। তো ইলেকট্রন কার সৃষ্টি? আল্লাহর। তাহলে প্রকৃতির আরেকটা জিনিসের নাম হচ্ছে ইলেকট্রন। এটাও তো প্রকৃতির একটা সৃষ্টি। প্রকৃতির আরেকটা সৃষ্টি হচ্ছে ইলেকট্রন। তো ডি ব্রগলি কি বলেছেন শোনো, এমন কি বলার কারণে তাকে আটক করেছেন শোনো। 3টা মাইক্রোফোন এখানে, একটা হচ্ছে সময় টিভি, একটা হচ্ছে 71 টিভি, আরেকটা হচ্ছে মানে তোমাদের কাছে বুয়া মনে হইতে পারে তো, এই যে 2টা কথা বললাম না, বুয়া মনে হইতে পারে। আরটা আল জাজিরা, যাতে তোমরা আবার বিশ্বাস করো, ইমান আনো আবার, ঠিক আছে? ওকে, তাহলে দেখো 3টা টিভি এখানে, 3টা মাইক্রোফোনের সামনে এখন ডি ব্রগলি বক্তব্য রাখবেন। বক্তব্য রাখছেন উনি, ডি ব্রগলি এখন বক্তব্য রাখবেন। হ্যাঁ, ঠিক আছে। আরেকটা মাইক্রোফোন আছে, আরেকটা মাইক্রোফোন আছে এখন, এই যে এটা হচ্ছে আসল মাইক। হ্যাঁ দেখো, এই যে দেখছো, তাহলে দেখো এটা ফিল্ড সায়েন্সের মাইক্রোফোন। এখন ডি ব্রগলি কথা বলবেন। ডি ব্রগলি কি বলছেন শোনো। ডি ব্রগলি বলছেন, ডি ব্রগলি কি বলছেন শোনো না একটু। বলছেন আসলে প্রকৃতি প্রতিসাম্যে ভালোবাসে, প্রকৃতি প্রতিসাম্যে ভালোবাসে। প্রকৃতি ফোটনকে যা দিয়েছে ইলেকট্রনকে তাই দিবে। ফোটনের জন্য যা সত্য ইলেকট্রনের জন্য তাই সত্য হবে। ফোটন যা করবে ইলেকট্রনের জন্য তাই হবে। তো ফোটনের জন্য কি সত্য? ফোটনের জন্য হচ্ছে দ্বৈত ধর্মটা সত্য। ফোটন তরঙ্গ এবং কণা 2টা ধর্মই দেখাতে পারে, তাহলে ইলেকট্রনও দেখাতে পারবে। কেন দেখাতে পারবে? ফোটন যেমন প্রকৃতির একটা জিনিস, ইলেকট্রনও প্রকৃতির একটা জিনিস। তাহলে আমাদের ডি ব্রগলি সাহেব একদম সুন্দর করে বলেছেন প্রকৃতি প্রতিসাম্যে ভালোবাসে। এ কথা আমার নয়, এটা ডি ব্রগলির কথা। ডি ব্রগলির বইয়ে দেখবে এটা লেখা আছে, প্রকৃতি প্রতিসাম্যে ভালোবাসে। তার মানে নেচার লাভস সিমেট্রি। এই কথাটা আমি বলি নাই। দিস কোট বাই লুইস ডি ব্রগলি 1923 ফ্রান্সে বসে এই কথাটা বলেছেন ডি ব্রগলি সাহেব। প্রকৃতি প্রতিসাম্যে ভালোবাসে, কথার অর্থ হচ্ছে নেচার লাভ সিমেট্রি। এ কথার অর্থ হচ্ছে তাহলে ফোটন যদি তরঙ্গ এবং কণা ধর্ম দেখায়, তাহলে ইলেকট্রনও কি দেখাবে? ইলেকট্রনও তরঙ্গ ধর্ম দেখাবে এবং ইলেকট্রনও কণা ধর্ম দেখাবে। ইলেকট্রনও তরঙ্গ ধর্ম দেখাবে, কণা ধর্ম দেখাবে। ইলেকট্রনের জন্য এই কথা সত্য হবে। ইলেকট্রনেরও কি ধর্ম থাকবে? দ্বৈত ধর্ম থাকবে। শুধু ইলেকট্রন নয়, শুধু ইলেকট্রন নয়, সকল বস্তুর জন্য। তাহলে সকল বস্তুর কি থাকবে? সকল বস্তুর একটা তরঙ্গ ধর্ম থাকবে, একটা কণা ধর্ম থাকবে। এটা সকল বস্তুর জন্য সত্য। কেন? প্রকৃতি প্রতিসাম্যে ভালোবাসে। প্রকৃতি আমাকে তোমাকে যা দিবে আমাকে তাই দিবে।
প্রকৃতি আমাকে যা দিবে তোমাকে তাই দিবে, সবাইকে সেম জিনিস দিবে, শুধু ফোটনকে দিবে ইলেকট্রনকে দিবে না এমন না। তাহলে ফোটনের যদি দ্বৈত ধর্ম থাকে তাহলে সকল বস্তুর ইলেকট্রন সহ সকল বস্তুর কি থাকবে? দ্বৈত ধর্ম থাকবে। এই কথাটা কে বলেছেন? ডি ব্রগলি বলেছেন। বলার পরেই তাকে আটক করবে। এখন দেখুন আটক করবে তাকে। এখন এই কথা বলার পরেই তাকে আটক করে ফেলবে। এখন তাকে আটক করবে। আটক করছে কি বলে দেখো। ডি ব্রগলি বলেছেন ইলেকট্রনেরও কি থাকবে? তরঙ্গ ধর্ম থাকবে, কণা ধর্ম থাকবে। শুধু ইলেকট্রন নয়, প্রত্যেকটা বস্তুরই কি থাকবে? তরঙ্গ ধর্ম থাকবে, কণা ধর্ম থাকবে। এবার ডি ব্রগলিকে আটক করেছেন। বলছেন এই মিয়া ডি ব্রগলি, এই দিগাই বেটা, খাইছস? কি খাইছস? বাংলা না ইংলিশ? ডি ব্রগলিকে ডেকে বলতেছে খাইছস? কি খাইছস? বাংলা না ইংলিশ? শুকনাটা না বেজাটা? বলতে স্যার কি খাইছস? বাংলা খাইছস? কি বলতো সেগুলো বেটা? হাবি যাবি কি বলছ যেগুলা? তুই তরঙ্গ ধর্ম কণা ধর্ম যা ইচ্ছা তা বলবি। বস্তু তরঙ্গ, তার মানে আমি তরঙ্গ, আমি এখন নাচবো তরঙ্গ যে এটা নাকি ডাকছে? এগুলা কি বললি তুই? বললি যে সব বস্তুই তরঙ্গ, তার মানে আমি তরঙ্গ কই বেটা? আমি তরঙ্গ না তো। আরে পানির তরঙ্গ দেখো না, পানির তরঙ্গ, এটা না তরঙ্গ। তা আমি তো কণা, বস্তু বস্তু দেখোস না তুই? এই দেখোস না তুই? এই যে আমি বস্তু বস্তু, আমি তরঙ্গ না তো। আমি তরঙ্গ না, আমি বস্তু। আমি তো তরঙ্গ না, আমি বস্তু তো। আমি নাচতেছি নাকি? না। তাহলে এই কথাটা কে বলেছে? তাকে ডাকছে, আটক করছে ডি ব্রগলিকে। ডি ব্রগলিকে আটক করার পর বলছে ইলেকট্রন তরঙ্গ কেমন হয় ব্যাখ্যা করো। তাহলে তাকে আটক করেছে। এই যে বললাম ডি ব্রগলিকে আটক করে ফেলবে। এবার ডি ব্রগলিকে আটক করেছে। কি বলে আটক করেছে? ডি ব্রগলি বলেছিলেন ইলেকট্রন তরঙ্গ ধর্ম দেখায়। তাকে প্রশ্ন করা হয়েছে ইলেকট্রন কিভাবে তরঙ্গ। তাকে প্রশ্ন করা হয়েছে ইলেকট্রন কিভাবে তরঙ্গ। এই হচ্ছে তাকে প্রশ্ন করা হয়েছে। পরবর্তীতে তাকে আটক করেছে। এই যে আটক, এই প্রশ্ন দিয়ে তাকে আটক করেছে ইলেকট্রন কিভাবে তরঙ্গ বের করে দেখাও, আমাকে দেখাও, ফিল দাও আমাকে, ইলেকট্রন কিভাবে তরঙ্গ হয়। তো আমরা বলেছিলাম ডি ব্রগলির সমীকরণ পড়ার পরে ইলেকট্রনের পক্ষে সমর্থনমূলক বক্তব্য, দেখো তোমার খাতায় লেখা আছে আজকের ক্লাসের ম্যাপে, ইলেকট্রনের পক্ষে সমর্থনমূলক বক্তব্য রেখেছিলেন ডি ব্রগলি। অর্থাৎ ইলেকট্রন ও দ্বৈত ধর্ম, এই কথাটা কে বলেছেন? ডি ব্রগলি। এবার তাকে আটক করেছে ইলেকট্রন কিভাবে তরঙ্গ। এবং এখান থেকে তিনি এবং শ্রোডিঙ্গার্স মিলে গবেষণা করে এই ব্যাপারটা সলভ করেছেন। ইলেকট্রন কিভাবে তরঙ্গ ওনারা সেটা সলভ করেছেন। এখন আমরা চলে যাব শ্রোডিঙ্গার্সের কাছে। আজকে আমার ডি ব্রগলি শেষ। এখন শ্রোডিঙ্গার্সের কাছে যাব, 5 মিনিট নিব শুধু। 5 মিনিট ইনশাল্লাহ আজকের ক্লাস শেষ এবং তুমি পুরো ক্লাসটা বুঝতে পারবে। এখন শ্রোডিঙ্গার্সকে জিজ্ঞেস করা হয়েছে, মানে ডি ব্রগলিকে তো জিজ্ঞেস করা হয়েছে কিভাবে তরঙ্গ, উত্তর দিতে পারে নাই। কে বাঁচাবে? শ্রোডিঙ্গার্স বাঁচাবে। শ্রোডিঙ্গার্স কিভাবে বাঁচাবে? একটা লাইন বলেছিলাম, লাইনের মাধ্যমে বাঁচাবে। লাইনটা কি? ভাইয়ার কাছে আছে এমনই গরু ইয়া ইয়াও। একটা লাইন দিয়ে শ্রোডিঙ্গার্স ডি ব্রগলিকে বাঁচিয়ে দিবে। চলো এবার আমরা দেখব ওই লাইনটা কীভাবে আসে সেটা। সো এখন আমাদের ক্লাসটা শেষ পর্যায়ে চলে এসেছি। আর 5 মিনিটের মধ্যেই তুমি বুঝতে পারবে আজকে ক্লাসের ফজিলত কী। ঠিক আছে, ওকে। তারপর আমরা পুরো ক্লাসটা রিভিউ দিয়ে দিব। পুরো ক্লাসের রিভিউ পর্যন্ত সবাই থাকবে, না হয় আজকের ক্লাসে কিছুই বুঝবে না। পুরো ক্লাসের রিভিউ পর্যন্ত থাকতে হবে। দেখো মজার ব্যাপারগুলো মজার। এখনই সবচেয়ে মজার পার্ট শুরু হবে। আমরা দেখব ভাইয়ার কাছে আছে এমনই গরু ইয়া ইয়া ও, এ কথা বলে শ্রোডিঙ্গার্স কিভাবে ডি ব্রগলিকে বাঁচালেন, এ কথাটাই আমরা এখন দেখব। ওকে, তাহলে চলে আসো। এবার শ্রোডিঙ্গার্স বলা শুরু করলেন, শুনেন শুনেন ভাই সকলে শুনেন দিয়া মন, ইলেকট্রনের তরঙ্গ ধর্ম করিব যে বর্ণন। ভাইরে করিব যে বর্ণন। শ্রোডিঙ্গার্স এখন ইলেকট্রনের তরঙ্গ ধর্ম বর্ণন শুরু করে দিয়েছেন। এবার একটু শুনো, দেখো শ্রোডিঙ্গার্স এবার কথাগুলো বলবেন। এখন শ্রোডিঙ্গার্স কথা বলছেন। শ্রোডিঙ্গার্স বলছেন, এই যে সায়েম সাহেব, সায়েম সাহেব, শ্রোডিঙ্গার্স বলছেন, কথা বলছেন শ্রোডিঙ্গার্স। শ্রোডিঙ্গার্স বলছেন, শোনো সায়েম সাহেব, আপনি এই যে লাইভ ক্লাসটা নিচ্ছেন, এই লাইভ ক্লাসে আপনি যখন এ জায়গায় আছেন তখন আপনি এ জায়গায় দাঁড়িয়ে খুব কম লেকচার দিচ্ছেন দেখলাম। আপনি 1 ঘন্টার লাইভ ক্লাসে, শ্রোডিঙ্গার্স বলছে সায়েম সাহেব আপনি 1 ঘন্টার লাইভ ক্লাসে এ জায়গায় দাঁড়িয়ে লেকচার দিচ্ছেন 1 ঘন্টার মধ্যে 10 মিনিট। এ জায়গায় দাঁড়িয়ে আপনি লেকচার দিচ্ছেন 1 ঘন্টার মধ্যে 15 মিনিট। এ জায়গায় হচ্ছে আপনার কমফোর্ট জোন। এ জায়গায় দাঁড়িয়ে আপনি লেকচার দিচ্ছেন 50 মিনিট। সায়েম সাহেব
আপনি এ জায়গায় দাঁড়িয়ে লেকচার দিচ্ছেন 20 মিনিট। সায়েম সাহেব আপনি এ জায়গায় দাঁড়িয়ে 1 মিনিটও লেকচার দেননি। এই কথাটা কে বলছেন? শ্রোডিঙ্গার্স বলছেন, শুধু বলেননি, তিনি বলছেন তাহলে কি বললাম সেটা আবার একে দেখাচ্ছেন। তাহলে সায়েম সাহেবকে এ জায়গায় পাওয়া যাবে মিনিটে 10 মিনিট পাবো এই জায়গায়। সায়েম সাহেবকে এই জায়গায় 15 মিনিট পাওয়া যাচ্ছে। সায়েম সাহেবকে ক্লাসের মাঝখান বরাবর 50 মিনিট পাওয়া যাচ্ছে। সায়েম সাহেবকে এ জায়গায় 0 মিনিট পাওয়া যাচ্ছে। সায়েম সাহেবকে এ জায়গায় 20 মিনিট পাওয়া যাচ্ছে। তাহলে এই কথাটা কে বলেছেন? শ্রোডিঙ্গার্স বলছেন। তাহলে এই যে এই জিনিসটা কিসের? 15 মিনিট, 10 মিনিট, 50 মিনিট, 0 মিনিট, এটা কিসের মিনিট? আমাকে কতবার পাওয়া যাচ্ছে, আমাকে কতবার পাওয়া যাচ্ছে ওইটার মিনিট। তো এটাকে যদি আমরা একে দেখাই তাহলে এটা দেখতে এই যে দেখো 10 মিনিট এতটুকু দিলাম, তাহলে 15 মিনিট একটু বেশি করে দিব, 50 মিনিট আরেকটু বেশি করে দিব, 0 মিনিট দিবই না, আবার 20 মিনিট এই যে একটু বেশি করে দিব। তাহলে জিনিসটা দেখতে কিসের মতো? জিনিসটা দেখতে দেখো এই যে এইরকম হইতে পারে, জিনিসটা বিভিন্নভাবে হইতে পারে, তরঙ্গের মতো। তো এটা কিসের তরঙ্গ বলো তো? আমাকে কোন স্থানে কতবার করে পাওয়া যাচ্ছে ওইটার তরঙ্গ। তাহলে কোন স্থানে কতবার পাওয়া যাচ্ছে আমাকে, ওইটার তরঙ্গ। তো এটাকে আমরা বলছি আমার অবস্থানের সম্ভাবনার তরঙ্গ। এটা হচ্ছে সম্ভাবনা, আমাকে কোন জায়গায় কতবার পাওয়া যাচ্ছে। তাহলে এটা কিসের তরঙ্গ? অবস্থানের। সবাই বলো কিসের? অবস্থানের। কিসের? অবস্থানের, সম্ভাবনার। কোন জায়গায় কতক্ষণ অবস্থান করব সে সম্ভাবনার তরঙ্গ। তাহলে এই তরঙ্গটা কিসের তরঙ্গ? অবস্থানের সম্ভাবনার তরঙ্গ। এই তরঙ্গটা কিসের তরঙ্গ? অবস্থানের সম্ভাবনার তরঙ্গ। এটা হচ্ছে প্রবাবিলিটি ওয়েভ, সম্ভাবনার তরঙ্গ। কিসের তরঙ্গ? সম্ভাবনার তরঙ্গ। কোন স্থানে কতবার করে পাওয়া যাচ্ছে। এই সম্ভাবনার তরঙ্গকে আমরা যেটা দ্বারা প্রকাশ করি সেটা হচ্ছে এই যে এই ধরনের একটা হরফ দিয়ে আমরা সম্ভাবনার তরঙ্গকে প্রকাশ করি। তোমার বইয়ে দেখবে তুমি তোমার বই যদি একটু খুলো, তোমার বইয়ে শ্রোডিঙ্গার্স যেখানে লেখা আছে ওই শ্রোডিঙ্গার্সের মধ্যে যদি তুমি যাও এই ধরনের একটা জিনিস দেখতে পাবে। তুমি বই পড়ে হয়তো বুঝবে না এটা কি জিনিস, এখন বুঝে নাও, আমি বুঝাচ্ছি, বুঝে নাও। তোমার জীবনে আর হয়তো দ্বিতীয়বার বুঝাবে না তোমাকে কেউ, বুঝে নাও। তাহলে এই ধরনের একটা জিনিস তুমি শ্রোডিঙ্গার্স নামক টপিকের মধ্যে পাবে। এখন কথা হচ্ছে এই জিনিসটা কি? এই জিনিসটা দ্বারা বোঝায় অবস্থানের সম্ভাবনা, কোন জায়গায় কতবার করে পাওয়া যাচ্ছে এই সম্ভাবনাটাই হচ্ছে সাই। এ জায়গার সাই হচ্ছে 10 মিনিট, এ জায়গার সাই 15 মিনিট, এটা 50 মিনিট, এটা 0 মিনিট, এটা 20 মিনিট। তাহলে কোন জায়গায় কতবার করে পাওয়া যাচ্ছে এটাকে বলছি সাই। ইংলিশ বানান হচ্ছে PSI। মনে রাখবা, কোনো ইংলিশ বানানো যদি প্রথমে পি থাকে তারপর এস থাকে, পিটা উজ্জ থাকে, উচ্চারিত হয় না। যেমন সাইকোলজি, যেমন সাই কি, যে কোনো জায়গায় তুমি দেখবা শুরুতে পি তারপর এস থাকলে পিটা উচ্চারিত হচ্ছে না। সাই কি, সাইকোলজি, তেমনি পি আছে তারপর এস আছে, পি উচ্চারিত হবে না। তাহলে সাই, এটাকে আমরা বলি সাই অথবা সাই। অনেকে সাই বলে, অনেকে সাই বলে। তাহলে এটা হচ্ছে আমাদের সাই বা সাই। কেন? পিটা উচ্চারিত হচ্ছে না। তাহলে এটা হচ্ছে এই সাই দ্বারা কি বুঝায়? সাই দ্বারা বুঝায় অবস্থানের সম্ভাবনা, কোন জায়গায় কতবার করে অবস্থান করতেছে। তোমাদের বইয়ে লেখা আছে ইলেকট্রনের অবস্থানের সম্ভাবনাকে এটা দ্বারা বলে। তাহলে এটা দ্বারা কি বুঝায়? এটা বুয়েট একবার প্রশ্ন করেছিল, এটা দ্বারা কি বুঝায়? উত্তর হচ্ছে ইলেকট্রনের অবস্থানের সম্ভাবনা বুঝায়। ইলেকট্রন কোন জায়গায় কতবার করে থাকবে, ইলেকট্রন কোন জায়গায় কতবার করে থাকবে সেই সম্ভাবনা বুঝায় এটা। আচ্ছা, এখনো শেষ না, আর মাত্র 3 মিনিট পড়াবো, জাস্ট 3 মিনিট। দেখবা আজকের ক্লাস করলে তুমি বুঝতে পারবা যে কি জিনিস আসলে কেমিস্ট্রি, কোয়ান্টাম জিনিস কি। ওকে, দেখো হিসু ব্রেক দিয়ে দিব একদম, আর 3 মিনিট পরে হিসু ব্রেক। একেবারে মন ভরে হিসু করুন, একেবারে ছেড়ে দিব ভাই, মন ভরে হিসু করুন, ঠিক আছে? ত্যাগেই সুখ ভোগে নয়, আমিও বিশ্বাসী কথায়, ত্যাগেই সুখ ভোগে নয়। মন ভরে হিসু করুন, একেবারে হিসু করে দিব। আপনার আমি করবো না, আপনারা করবেন আর কি। মন ভরে হিসু করুন, সমস্যা না, আর মাত্র 3 মিনিট পরে, ঠিক আছে? ওকে, তাহলে দেখো শেষ, এখনই শেষ, আর মাত্র 3 মিনিট। 1 ঘন্টা পূর্ণ করব না, 1 ঘন্টা পূর্ণ করবো। তো তাহলে এই যে এটা হচ্ছে অবস্থানের সম্ভাবনার তরঙ্গ। তাহলে একটা ইলেকট্রন আমি আঁকবো, দেখো ভালো করে। এটা হচ্ছে নিউক্লিয়াস। ভাই এটা কি?
নিউক্লিয়াস, সবাই বলতে হবে, এটা কি? নিউক্লিয়াস। এটা কি? নিউক্লিয়াস। এখন নিউক্লিয়াসের মধ্যে তুমি দেখবা এই যে এটা হচ্ছে নিউক্লিয়াস। ওকে, নিউক্লিয়াসের মধ্যে এই কক্ষপথ আর কি, আমি এটা মুছে দিলাম, এটা লাগতেছে না আমার। ওকে, দেখো এটা হচ্ছে একটা কক্ষপথ। এই কক্ষপথের মধ্যে তোমার বইয়ে এই ধরনের একটা চিত্র আছে, দেখবা তোমার বইয়ে এই ধরনের একটা চিত্র আঁকা হয়েছে, তুমি দেখবে তোমার বইয়ে এই ধরনের একটা চিত্র আছে। তুমি বুঝো না এই চিত্রটা কি? এখন তোমাকে বুঝাবো এই চিত্রটা কি। এই চিত্রটা হচ্ছে ইলেকট্রন কক্ষপথের কোথায় কতবার করে পাওয়া যাবে সেটার সম্ভাবনা। ইলেকট্রন কক্ষপথের কোথায় কতবার করে পাওয়া যাবে সেটার সম্ভাবনা। যেখানে মনে করো জিনিসটা এভাবে থাকবে, বড় করে থাকবে, এই জায়গায় ইলেকট্রনকে বেশিবার পাওয়া যাচ্ছে, মনে করো 10 বার। 1 ঘন্টার মধ্যে ইলেকট্রনকে জায়গায় 10 বার পাওয়া যাচ্ছে। এই জায়গায় ইলেকট্রনকে মনে করো 5 বার পাওয়া যাচ্ছে। এই জায়গায় মনে করো ইলেকট্রনকে 3 বার পাওয়া যাচ্ছে। এই জায়গায় মনে করো ইলেকট্রনকে বিপরীত স্পিনে পাওয়া যাচ্ছে। বিপরীত স্পিনে, স্পিন কয়টা? ইলেকট্রনের 2টা, একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এই জিনিসটা তোমার বইয়ে আছে। এই জিনিসটা দ্বারা বোঝায় ইলেকট্রনকে কোন জায়গায় কতবার করে পাওয়া যায়। তাহলে এটা কি? ইলেকট্রনের সম্ভাবনা বোঝাচ্ছে। অনেকেই মনে করে ইলেকট্রন এই বরাবর চলে। তোমাদের বইয়ে লেখা আছে ইলেকট্রন এই পথ বরাবর চলে। কত বড় যে নাউজুবিল্লাহ মার্কা কথা এটা, কত বড় যে একটা মিথ্যা কথা এটা। ইলেকট্রন কখনোই এভাবে চলে না, তুমি যদি এখন আমাকে বলো সায়েম ভাই, ও সায়েম ভাই, আপনি নাকি এভাবে চলেন, এই যে আপনার একটু আগে আমি দেখছি আপনার তরঙ্গটা এমন, এটা হচ্ছে আপনার তরঙ্গ, এটা হচ্ছে সায়েম ভাইয়ের তরঙ্গ। এখন তুমি যদি বলো সায়েম ভাই আপনি এভাবে নাকি চলেন, আপনি কখনো আসমানে উঠে যান আবার নামেন, আবার নাকি আসমানে উঠে যান আবার নামেন, আপনি নাকি এভাবেই চলেন, এটা কি সত্য? আর এটা আমার চলন না ভাই, এটা আমার চলন না, এটা আমার সম্ভাবনা। এটা আমাকে কোথায় কতবার পাওয়া যায় সেটা সম্ভাবনা ভাই, এটা কোথায় কতবার পাওয়া যাচ্ছে। তাহলে এটা ইলেকট্রন চলে না এভাবে, এটা একটা মিসকনসেপশন। ইলেকট্রন এভাবে চলে না, বরঞ্চ এটা হচ্ছে ইলেকট্রনের সম্ভাবনা। ইলেকট্রনকে কোথায় কতবার করে পাওয়া যাচ্ছে, কক্ষপথের কোথায় কতবার করে পাওয়া যাচ্ছে সেই সম্ভাবনাটা আঁকা হয়েছে এখানে। এটাই আসলে কে বলেছেন? শ্রোডিঙ্গার্স এই কথাটাই বলেছেন। এই জিনিসগুলা কে এঁকেছেন? শ্রোডিঙ্গার্স এঁকেছেন। এই কথাগুলো শ্রোডিঙ্গার্স বলেছেন, তিনি এঁকেছেন। ইলেকট্রনকে কোথায় কতবার করে পাওয়া যাচ্ছে। শেষ করে দেব একটু পরেই, জাস্ট একটু পড়ানোর পরেই শেষ করে দেব। দেখো ইলেকট্রনকে কোথায় কতবার করে পাওয়া যাচ্ছে। ওকে, তাহলে এবার আসো দেখো ভালো করে। তো এটাকে আমরা জাস্ট একটু করে লিনিয়ারলি এঁকে দেখাবো তোমাদেরকে এই জিনিসটাকে। তাহলে এই জিনিসটাকে যদি এঁকে দেখাই তাহলে দেখো জিনিসটা এমন হয়, এই যে জিনিসটা এমন হচ্ছে, দেখো না, এই যে এখান থেকে চিন্তা করো, এই যে কেমন হচ্ছে জিনিসটা, এই যে এইভাবে হচ্ছে। তো এটা কিসের মতো দেখতে? এটা দেখতে তরঙ্গের মতো। এটা দেখতে কিসের মতো? তরঙ্গের মতো। আবার তুমি যখন ম্যাথ পড়বে, ত্রিকোণমিতি পড়বে, তখন তুমি জানতে পারবে এটাকে বলা হচ্ছে সাইনের তরঙ্গ। এটা সাইনের গ্রাফ। এই গ্রাফটা কিসের? সাইনের, মানে এটা তরঙ্গের গ্রাফ, তরঙ্গ, বা এটা হচ্ছে সাইন, এটা হচ্ছে সাইন বা তরঙ্গ। আচ্ছা, তো দেখো তো তরঙ্গের সমীকরণটা কি, সরাসরি লিখে দিচ্ছি। এটা হচ্ছে তরঙ্গের সমীকরণ। তোমরা অনেকেই তরঙ্গ পড়ো নাই, যারা ফার্স্ট ইয়ার আছো, তরঙ্গ কিন্তু তোমরা পড়ো নাই। সো তুমি হয়তো এই সমীকরণটা জানো না। তুমি যখন তরঙ্গ পড়বে তখন এটা মিলিয়ে নিও, একদম হুবহু। আপাতত তুমি জাস্ট দেখবে এটাই তরঙ্গের সমীকরণ। y ইজ ইকুয়াল টু a, তারপর সাইন টুয়াইস পাই বাই ল্যামডা বিটি মাইনাস এক্স। ভাইয়া কি করতেছেন আপনি আসলে বলেন তো? আমি আসলে কি করতেছি জানো? আমি আসলে করতেছি ভাইয়ার কাছে আছে এমনই গরু, ভাইয়ার কাছে আছে এমনই গরু, ইয়া ইয়া ও, এটা প্রমাণ করতেছি। এটাই হচ্ছে শ্রোডিঙ্গার্সের তরঙ্গ সমীকরণ, যেটা তোমার বইয়ে আছে কিন্তু তুমি বুঝো নাই। তোমার বইয়ে আছে তাই পড়তে হবে, তোমার বইয়ে আছে বলে পড়তে হবে এটা তোমাকে, কিন্তু কেউ পড়ায় নাই। পড়ায় নাই মানে যে এটা তোমার বইয়ে নাই সেটা নয়, পড়ায় নাই মানে এটা তোমার বইয়ে আছে। পড়ায় নাই কেন আমি জানি না, আমি পড়াচ্ছি। ভাইয়ার কাছে আছে এমনই গরু, ইয়া ইয়াও, একটু দেখতে হবে সুন্দর, ঠান্ডা মাথায় দেখতে হবে। ওকে দেখো, ঠান্ডা মাথা, ঠান্ডা, 2 মিনিট। তরঙ্গের সমীকরণ y সমান a সাইন টুয়াইস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, তরঙ্গের সমীকরণ। এটা জাস্ট মনে রাখো, লিখে রাখো আপাতত। ওকে, এবার ওয়াইটা কি বলতো? এই যে ওয়াই এক্সিস বরাবর যেটা আছে সেটাই ওয়াই, ওয়াই অক্ষ বরাবর যেটা আছে সেটাই ওয়াই, ওয়াই অক্ষ বরাবর যেটা আছে সেটাই ওয়াই, ওয়াই অক্ষ বরাবর যেটা আছে সেটাই ওয়াই, এটাই ওয়াই, এটাকেই ওয়াই বলছি, এটাকেই ওয়াই বলছি, এটাকেই ওয়াই বলছি। তো এটা কি বলতো আসলে? এই জিনিসটা কি? ইলেকট্রনের সম্ভাবনা, ইলেকট্রনের সম্ভাবনা। ওয়াইটা কি বলতো? ওয়াই হচ্ছে ইলেকট্রনের সম্ভাবনা। সুতরাং আমি লিখতে পারি ওয়াই মানে আমি লিখতে পারি অবস্থানের সম্ভাবনা, অবস্থানের
সম্ভাবনা, এটাই হচ্ছে ওয়াই। তাহলে এই অবস্থানের সম্ভাবনাকেই আমরা কি দ্বারা প্রকাশ করেছি? সাই দ্বারা প্রকাশ করেছি। তাহলে সাই লিখতে পারি, তাহলে ওয়াই সমান কি লিখতে পারি? সাই লিখতে পারি, কারণ কি? অবস্থানের সম্ভাবনা। এরপরে এবার আসো, এ সাইন টোয়াইস পাই বাই ল্যামডা বিটি মাইনাস এক্স, জাস্ট এতটুকুই যে অবস্থানের সম্ভাবনা সাই সমান এ সাইন টোয়াইস পাই বাই ল্যামডা বিটি মাইনাস এক্স। আর জাস্ট 1 মিনিট সময় নেব, শেষ। এখনই চলে আসবে, ভাইয়ার কাছে আছে এমনই গরু ইয়াও, এখনই চলে আসবে এই জিনিসটা। আচ্ছা দেখো এরপরে কি করব বলো তো? এরপরে সুন্দর করে দেখো কি করব। এখন আমরা এই জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করে দিব। তাহলে একবার ডিফারেন্সিয়েশন করে দিলাম এক্স এর সাপেক্ষে ডিডি এক্স, একবার ডিফারেন্সিয়েশন করে দিব। তাহলে কি আসবে? তাহলে আমাদের আসবে, এটা তোমাদের বইয়ে আছে বলে পড়াচ্ছি, বইয়ে আছে তাই। তাহলে কি আসবে দেখো, আমি সরাসরি লিখে দিচ্ছি কি আসবে। টোয়াইস পাই বাই ল্যামডা এ কস টোয়াইস পাই বাই ল্যামডা বিটি মাইনাস এক্স। ডিফারেন্সিয়েশন যারা পারো তারা দেখবে ডিফারেন্সিয়েশন করলে এটা আসবে, আর যারা ডিফারেন্সিয়েশন পারো না তারা ডিফারেন্সিয়েশন শিকার পরে মিলিয়ে দেখবে এটা আসে কিনা। তাহলে ডিফারেন্সিয়েশন করে দিলাম একবার, এটা আসলো, টেনশন নাই, লিখে রাখো। আবার ডিফারেন্সিয়েশন করো, মন ভরে নাই, আবার করো। তাহলে আবার করলাম দেখো ডিডি এক্স, আবার করলাম ডিফারেন্সিয়েশন, মন ভরে নাই তাই আবার করলাম। এই যে দেখো আবার ডিফারেন্সিয়েশন করে দিছি, ওই জিনিসটাকে আবার ডিফারেন্সিয়েশন করলাম। তো এটাকে কিভাবে লেখা হয় জানো? দুইবার ডিফারেন্সিয়েশন করলে কিভাবে লেখা হয় জানো? দেখো দুইবার ডিফারেন্সিয়েশন করলে লেখা হয় ডি স্কোয়ার সাই ডি এক্স স্কোয়ার, এভাবে লেখা হয় এটাকে। তাহলে ডি স্কোয়ার সাই ডি এক্স স্কোয়ার, এটা হচ্ছে দুইবার ডিফারেন্সিয়েশন করলে। তো দুইবার ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? মাইনাস 4 পাই স্কোয়ার ডিভাইডেড বাই ল্যামডা স্কোয়ার। এরপরে কি আসবে? একটু কষ্ট করে মনোযোগ দিতে হবে, দেখো এটা আসবে দুইবার ডিফারেন্সিয়েশন করলে এ সাইন টোয়াইস পাই বাই ল্যামডা তারপরে ভিটি মাইনাস এক্স, এই জিনিসটা আসবে। এই মাইনাস 4 পাই স্কোয়ার ল্যামডা স্কোয়ার এ সাইন টোয়াইস পাই বাই ল্যামডা বিটি মাইনাস এক্স। আলহামদুলিল্লাহ, শেষ তো, শেষ। শ্রোডিঙ্গার্সের ইকুয়েশন তোমাকে কেউ পড়ায় নাই, শেষ, পড়াই দিছি। দেখো না, এ সাইন টোয়াইস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, এটাও না সেই জিনিসটা। দেখো তো, দেখো তো, এ সাইন টোয়াইস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, এই সেম জিনিসটা আবার এখানে চলে আসছে এ সাইন টোয়াইস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। কীভাবে আসছে? আরেকবার ডিফারেন্সিয়েশন করে দিলে এটা চলে আসে। যার ডিফারেন্সিয়েশন পারো তারা করে দেখো। তাহলে এটার পরিবর্তে কি লিখে দিতে পারি? এটার পরিবর্তে এই যে সাই লিখে দিতে পারি। তাহলে এই পুরো জিনিসটার পরিবর্তে সাই লিখে দিতে পারি, কেন? কারণ এটা মানে হচ্ছে সাই। তাহলে যদি লিখি আমার খেলা শেষ, সবাই বলো খেলা শেষ। এই যে দেখো ডি স্কোয়ার এক্স সরি ডি সাই স্কোয়ার, দেখো খেলা এখনই শেষ হয়ে যাবে। ডি স্কোয়ার সাই ডি এক্স স্কোয়ার সমান হচ্ছে মাইনাস 4 পাই স্কোয়ার ডিভাইডেড বাই ল্যামডা স্কোয়ার, আর এখানে কি পাচ্ছি? সাই পাচ্ছি। এটাই হচ্ছে আমার সমীকরণ, শ্রোডিঙ্গার্সের সমীকরণ হচ্ছে এটাই। ডি স্কোয়ার সাই ডি এক্স স্কোয়ার সমান হচ্ছে মাইনাস 4 পাই স্কোয়ার ল্যামডা স্কোয়ার সাই। আর একটু যেতে হবে, একটু কষ্ট দিব আজকে, একটু তোমাদেরকে বেশি কষ্ট দিব, বাট তোমার জন্য দরকার, একটু কষ্ট দিব, একটু মাথায় ঠান্ডা রাখো। ওকে, এতটুকু আসলাম। তাহলে সাই সমান এ সাইন টোয়াইস পাই বাই ল্যামডা বিটি মাইনাস এক্স। একবার ডিফারেন্সিয়েশন করলাম, আরেকবার ডিফারেন্সিয়েশন করলাম, দুইবার ডিফারেন্সিয়েশন করে দিয়েছি, এই জিনিসটা পেলাম। আচ্ছা, ল্যামডা সমান কি লিখতে পারি বলো তো? একটু আগে আমরা দেখেছি ল্যামডা সমান এইচ বাই এম ভি, ডি ব্রকলির সমীকরণ, এইচ বাই এম ভি ডি ব্রকলির সমীকরণ। তাহলে আমরা লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি, তাহলে দেখো আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি ল্যামডার পরিবর্তে মাইনাস, ল্যামডার পরিবর্তে লিখতে পারি এইচ ডিভাইডেড বাই এম ভি হোল স্কোয়ার, আর এখানে 4 পাই স্কোয়ার, আর এখানে সাই। কিসের পরিবর্তে লিখলাম এটা? ল্যামডার পরিবর্তে লিখলাম। তাহলে ল্যামডার পরিবর্তে এই জিনিসটা লিখতে পারি। আচ্ছা, আরেকটু কষ্ট দিব, দেখো তাহলে এবার একটু ক্যালকুলেশন করো। তাহলে কি পাচ্ছি দেখো, মাইনাস 4 পাই স্কোয়ার, নিচে এইচ স্কোয়ার, আর এখানে কি পাচ্ছি? এম স্কোয়ার ভি স্কোয়ার, উপরে উঠে যাবে এম স্কোয়ার ভি স্কোয়ার, তারপর হচ্ছে সাই। আচ্ছা, আরেকটু কষ্ট দিব, দেখো তাহলে মাইনাস, এবার এটাকে 8 বানাই দিলাম। কত বানাই দিলাম? 8 পাই স্কোয়ার করে দিলাম। কেন ভাইয়া 8 করে দিলেন কেন? কারণ এখানে একটা হাফ আনবো, তাই। কি আনবো? হাফ আনবো। তাহলে 8 আর হাফ মিলে 4 হয়ে যাবে। কেন হাফ আনলেন? কারণ দেখো হাফের পরে কি লিখেছি? এম ভি স্কোয়ার লিখেছি।
তাহলে আরেকটা m কই, আরেকটা m এখানে গুণ করে দিলাম। তাহলে দেখো কি পাচ্ছি আমরা পাচ্ছি -8 আনলাম, কারণ এখানে একটা হাফ আনছি তাই। পাই স্কোয়ার বসে গেল, m স্কোয়ার দুইটা ছিল, একটা m এখানে একটা m এখানে, তাহলে m নিচে s স্কোয়ার b স্কোয়ার। এটা কেন করেছেন? হাফ mb স্কোয়ার সমান গতিশক্তি লেখার জন্য। এটা কেন করেছেন? হাফ mb স্কোয়ার সমান গতিশক্তি লেখার জন্য ইন্টু সাই। আরেকটু কষ্ট দিব, একটু করে তোমাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেলতেছি, আরেকটু কষ্ট দিব, এখনই শেষ হয়ে যাবে। ভাইয়ার কাছে আছে এমনই গরু, ইয়াও আরেকটু কষ্ট দিব। দেখো তাহলে হাফ mb স্কোয়ার সমান কি লিখতে পারি? -8 পাই স্কোয়ার m h স্কোয়ার, আর এখানে লিখতে পারি ekx কেন লিখতে পারি? কারণ হচ্ছে আমার এটা কোন এক্সিসের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেছি? x এক্সিসের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেছি, তাই আমরা ekx লিখলাম। এটা শুধু x এক্সিসের জন্য। তারপর হচ্ছে ল্যামডা। শেষ আজকের ক্লাস। আরেকটু কষ্ট দিব, এতটুকু যখন আসছো, লাস্ট একটা মিনিট না দেখে কি তুমি যাবা? এই যে এটার নাম হচ্ছে ইয়া, এটার নাম কি? এটার নাম হচ্ছে ইয়া। এটার নাম কি? এটার নাম হচ্ছে ভাইয়া। আর এটার নাম কি? এটার নাম হচ্ছে গরু। এখনো বুঝি নাই, তাই এই জিনিসটা বুঝতে হবে। এই জিনিসটা বুঝতে হলে আরেকটা মিনিট সময় দিতে হবে। তাহলে আরেকটা মিনিট সময় দিলেই তুমি বুঝতে পারবা ভাইয়ার কাছে আছে এমনই গরু, ইয়া ও। তাহলে আরেকটা মিনিট আমরা একটু সময় দিব। দেখো যা লিখছি থাক, এ জায়গায় মুছে শেষ করে দিচ্ছি আজকের ক্লাসটা। আর এই জায়গায় আর লিখবো না, শুধু এটাই লাস্ট। একটু করে দেখতে হবে তোমাদেরকে। এবার দেখো, একটু করে দেখবো আমরা, জাস্ট একটু করে দেখলেই শেষ হয়ে যাবে। সব কিন্তু শেষ, এই যে লিখে ফেললাম সব। তাহলে কি পেয়েছি বলো তো? ডি স্কোয়ার সাই dx স্কোয়ার সমান পেয়েছি -8 পাই স্কোয়ার m ডিভাইডেড বাই h স্কোয়ার, তারপরে ekx, তারপরে সাই। এটা পেয়েছি অনেক কষ্ট করে। এরপরে আবার আসো, তাহলে y দিয়ে যদি লিখি d স্কোয়ার সাই dy স্কোয়ার, তাহলে পাবো কি? পাবো বলো তো? সব সেম থাকবে, শুধু এখানে আসবে eky সাই। আবার দেখো z দিয়ে যদি লিখি d স্কোয়ার সাই dz স্কোয়ার, তাহলে আবার সব সেম থাকবে, শুধুমাত্র এখানে কি হবে? এখানে z চলে আসবে, আর এখানে সাই। এবার আল্লাহর ওয়াস্তে সবগুলা যোগ করে দাও। এটা যোগ এটা, প্রত্যেকটা জিনিসকে যদি যোগ করে দিই, তাহলে দেখো d স্কোয়ার সাই dx স্কোয়ার, d স্কোয়ার সাই dy স্কোয়ার, d স্কোয়ার সাই dz স্কোয়ার সমান কি হবে? নিচের লাইনে লিখতেছি লাল কালি দিয়ে, দেখো সমান -8 পাই স্কোয়ার m h স্কোয়ার, তারপরে ekx eky ekz ইন্টু সাই। ekx eky ekz তিনটা মিলেই হবে, তিনটা যোগ করলে পাবো মোট ইকে টোটাল পাবো। টোটাল ইকে মানে গতিশক্তি। আমরা জানি মোট শক্তি ই টোটাল সমান ইকে প্লাস ইপি। গতিশক্তি আর বিভব শক্তি মিলে মোট শক্তি। তাহলে শুধু গতিশক্তি সমান কি? ই টোটাল মাইনাস ইপি। কি সমান? গতিশক্তি সমান। তাহলে আমরা লিখতে পারি গতিশক্তি সমান টোটাল শক্তি মাইনাস বিভব শক্তি। তাহলে আমরা লিখতে পারি, এখানে আমরা ফাইনালি লিখতে পারি, ভালো করে খেয়াল করো, আমরা ফাইনালি লিখতে পারি ই মোট শক্তি মাইনাস ইউ মানে বিভব শক্তি। তাহলে মোট শক্তি থেকে বিভব শক্তি বাদ দিলে গতিশক্তি। এই যে তাহলে গতিশক্তি ছিল, পরবর্তীতে লিখলাম ই মাইনাস ইউ ইন্টু সাই। এবার জাস্ট কিছুই করব না, তোমার বইটা খুলো। তোমার বইটা খোলার পরে শ্রোডিঙ্গার্সে যাও। শ্রোডিঙ্গার্সে যাওয়ার পরে এই জিনিসটা আছে কিনা দেখো, এই পুরো জিনিসটা আছে কিনা দেখো। আমি আর কিছু বলবো না, তোমার বইটা খুলো। তোমার বইটা খোলার পরে এই পুরো জিনিসটা আছে কিনা দেখো, এইগুলো আছে কিনা দেখো। তোমার বই আছে, কেউ পড়ায় নাই তোমাকে, পড়াবে কেমনে? জানতে হবে তো, কেউ পড়ায় না। এখন কি করবা তুমি বলো আমাকে? তাহলে দেখো এই যে ডি স্কোয়ার, এই যে এটা মিলে এই জিনিসটা হচ্ছে। তা আমরা বলেছিলাম ভাইয়ার কাছে আছে এমনই গরু, ইয়া ও। দেখো এই যে এটা হচ্ছে একটা ইয়া, এটা হচ্ছে আরেকটা ইয়া, এটা হচ্ছে আরেকটা ও। তাহলে ইয়া ও, এটা হচ্ছে ভাইয়া, আর এটা হচ্ছে ই মাইনাস ইউ মানে গরু ইন্টু সাই। তার মানে দেখো ইয়া ও
ইয়া ইয়া ও সেম জিনিস না, প্রায় সেম। ইয়া ইয়া ও, ইয়া ইয়া ও ভাইয়ার কাছে আছে এমনই গরু, এটা হচ্ছে গরু, এটা হচ্ছে ভাইয়া। তাহলে ভাইয়া মানে হচ্ছে -8 পাই স্কোয়ার এম ডিভাইড বাই এইচ স্কোয়ার। ভাইয়া এটা হচ্ছে গরু, আর এটা হচ্ছে ইয়া ইয়া ও। তাহলে ইয়া ইয়া ও ভাইয়ার কাছে আছে এমনই গরু, এটাই হচ্ছে আমার শ্রোডিঙ্গার্সের তরঙ্গ সমীকরণ। তোমাদের বইয়ে লেখা আছে শ্রোডিঙ্গার্সের তরঙ্গ সমীকরণ, এটাই হচ্ছে শ্রোডিঙ্গার্সের তরঙ্গ সমীকরণ। তো এটা আমাকে কি বোঝায়? এটা আমাকে বোঝায় ইলেকট্রন হচ্ছে তরঙ্গ। কোন ধরনের তরঙ্গ? ইলেকট্রন হচ্ছে সম্ভাবনার তরঙ্গ। ইলেকট্রনকে কোথায় কতবার পাওয়া যাবে সেই সম্ভাবনার তরঙ্গ। তার মানে ডি ব্রগলিকে জিজ্ঞেস করা হয়েছিল, ডি ব্রগলিকে আটক করা হয়েছিল ইলেকট্রন কিভাবে তরঙ্গ হয়, শ্রোডিঙ্গার সেটার প্রমাণ দিয়ে দিল। ইলেকট্রন কিভাবে তরঙ্গ হয়? ইলেকট্রন হচ্ছে অবস্থানের তরঙ্গ হয়, অবস্থানের তরঙ্গ। ইলেকট্রন কিভাবে তরঙ্গ হয়? অবস্থানের তরঙ্গ হয়। তাহলে আজকের ক্লাস পুরোটা একবার সামারি দিয়ে দিব। আজকের ক্লাসে কি কি শিখেছি একবার সামারি হয়ে যাক। 1 নম্বরে উপরিপাতন শিখেছি, তরঙ্গের উপরিপাতন। 2 নম্বরে উপরিপাতন থেকে ব্যতিচার পড়েছি, উপরিপাতনের উপর ভিত্তি করে ব্যতিচার সাক্ষ্য দিচ্ছে আলো হচ্ছে তরঙ্গ ধর্ম। তারপরে ফটো ইলেকট্রিক ক্রিয়া পড়েছি, ফটো ইলেকট্রিক ক্রিয়া সাক্ষ্য দিচ্ছে আলো হচ্ছে কণা ধর্ম। তাহলে আলো কি আসলে? আলো তরঙ্গ এবং কণা। যখন কণার সাথে ইন্টারাকশন করবে তখন কণা, যখন তরঙ্গের সাথে ইন্টারাকশন করবে তখন তরঙ্গ। এটাকে বলা হচ্ছে আলোর দ্বৈত ধর্ম। এটা থেকে আমরা একটা সমীকরণ বের করেছি, ডি ব্রগলির সমীকরণ। এবং এরপরে তিনি বলেছেন ফোটনের জন্য যদি সত্য হয় তাহলে ইলেকট্রনের জন্য এটা সত্য হবে। এরপরে তাকে আটক করা হয়েছে যে ইলেকট্রন কিভাবে তরঙ্গ হয়। তারপর শ্রোডিঙ্গার শেষে ব্যাখ্যা করেছেন ইলেকট্রনের তরঙ্গটা কী ধরনের তরঙ্গ। ইলেকট্রনের তরঙ্গটা পানির তরঙ্গ নয়, ইলেকট্রনের নিজের শরীরের তরঙ্গ নয়। ইলেকট্রনের তরঙ্গটা হচ্ছে অবস্থানের সম্ভাবনার তরঙ্গ। তাহলে অবস্থানের সম্ভাবনার তরঙ্গ, এই তরঙ্গে বলা হচ্ছে বস্তু তরঙ্গ। স্পেশাল নাম আছে এটার, বস্তু তরঙ্গ। তাহলে হোয়াট ইজ ম্যাটার ওয়েভ বা বস্তু তরঙ্গ? অবস্থানের সম্ভাবনার তরঙ্গ। এই কথাটা কে বলেছেন? শ্রোডিঙ্গার শেষে সলভ করে দিয়েছেন। এবং এখান থেকে শ্রোডিঙ্গার্সের ইকুয়েশনটা এসেছে, এটা হচ্ছে শ্রোডিঙ্গার্সের সমীকরণ। এখান থেকেই পরবর্তীতে অরবিটাল এসেছে। সো আগামী ক্লাস থেকে তোমাদেরকে এই ব্যাপারগুলো দেখাবো। অরবিটাল এখান থেকে এসেছে। তো তোমার বইয়ে তুমি আজকে গিয়ে দেখো শ্রোডিঙ্গার্স নিয়ে আমি যে কথাগুলো বলেছি এবং ডি ব্রগলি নিয়ে যে কথাগুলো বলেছি এগুলো তোমার বইয়ে আছে কিনা। যদি না থাকে তাহলে আমাকে বলিও, যদি থাকে তাহলে তুমি পড়ে দেখো, পড়ার পরে কথাগুলো বুঝতে পেরেছো কিনা আমাকে জানাবে, ঠিক আছে? সো আজকের ক্লাস অনেক কষ্ট দিয়েছি, বেশি কষ্ট দিতে চাইনি, একটা কথাই বলতে চেয়েছিলাম, অনেক কথা বলে ফেলেছি। স্যার বলবো না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।